আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের কেমিস্ট্রি ওয়ার্কশপ ক্লাসের ঠিক ক্লাস তৃতীয়তে। সো সবাই একটু ভাইকে জানাও যে আসলে ভাইয়া সাউন্ড এবং স্ক্রিন ওভারঅল পারফেক্ট আছে কিনা এবং এভরিথিং তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি এভরিথিং পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমাদের পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন এই দুইটি অধ্যায় যে আছে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তার ওভারঅল আলোচনা করব এবং এখান থেকে কোন কোন ট্যাকটিক্সগুলো তোমার জানা দরকার এবং বেসিক কোন কোন পার্টগুলো তুমি জানতে পারলে তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে খুব সহজেই কীভাবে এমসিকিউতে তুমি ক্র্যাক করতে পারবা এবং সিকিউরের জন্য তোমাদের কী কী প্রশ্নগুলো জানা দরকার হবে তার ওভারঅল সিনারিও আজকের এই ক্লাসে আলোচনা করব। তাই সবাই একটু দ্রুত সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে এনে দাও এবং আমার স্ক্রিন এবং সাউন্ড ওভারঅল পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি খুব দ্রুত জানিয়ে দাও। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের এই কেমিস্ট্রি ওয়ার্কশপের ম্যারাথন ক্লাসটি অর্থাৎ মিনি ম্যারাথন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সবাই একটু ভাইকে জানাও যে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। এবং আমি ক্লাসের শুরুতেই একটুখানি তোমাদেরকে বলে দেই যে আজকে আমরা বেসিক্যালি ক্লাসটার কোন প্যাটার্নে আগাবো বা কীভাবে আমাদের এই ক্লাসগুলো সাজানো হয়েছে একটুখানি শুরুতেই যদি বলে দেই। দেখো, আমি ফার্স্ট অফ অল তোমাদের যে অধ্যায়টি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন অধ্যায়। অর্থাৎ এই তড়িৎ রসায়ন অধ্যায় থেকে তুমি যদি একটুখানি বোর্ডের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো বা বোর্ড পরীক্ষা যেহেতু তোমাদের কয়েকদিন পরেই, সো এ কারণে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আসলে বোর্ড কেন্দ্রিক পড়ালেখা করতে হবে এবং কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন তোমাদের চলে আসে সেই টপিকগুলো হচ্ছে আমরা আলোচনা করবো। এবং আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা 5 ক্লাসের মধ্যেই তোমাদের রসায়নের পুরো পার্টটা কমপ্লিট করে দিব। এর এই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন অধ্যায়ের ক্লাসটি শুরু করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তোমাদের রসায়নের আরও কিন্তু 2টি ক্লাস হয়ে গেছে এবং যার মাধ্যমে মোটামুটি আমাদের রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি বাদে বাকি সবগুলো অধ্যায় কিন্তু শেষ করা হয়েছে। সো একটু ভাইকে জানান সবাই যে এভরিথিং পারফেক্ট আছে কিনা এবং সবাই সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু ক্লাসের শুরুতেই তোমাদেরকে দেখা দিচ্ছি যে আসলে আমাদের রসায়নের 5 ক্লাসে অর্থাৎ এসএসসি 26 বছরের জন্য কেমিস্ট্রির লাস্ট অ্যাটাক আমাদের ফার্স্ট ক্লাসেই ফুল কেমিস্ট্রি রিভিশন হয়ে যাবে। এই ক্লাসের ইতিমধ্যে তোমরা হচ্ছে 8 তারিখে কিন্তু সোমবার হচ্ছে ইতিমধ্যে ক্লাস করে ফেলেছো অ্যান্ড দেন 9 তারিখে হচ্ছে আমাদের মঙ্গলবার যেটা হচ্ছে রসায়ন ক্লাস ছিল ঠিক রাত 8টায়। ঠিক সিমিলারভাবে আজকে হচ্ছে 10 তারিখ, এই কারেন্ট ক্লাসটা হচ্ছে আজকেই, এই যে বুধবার এই ক্লাসটি হচ্ছে রসায়ন ক্লাসটি এখন অনুষ্ঠিত হচ্ছে। ঠিক একইভাবে তোমাদের কালকে এবং হচ্ছে কি পরশুদিন তোমাদের হচ্ছে সেমভাবে আমাদের রসায়ন ক্লাসটা ঠিক রাত 8টায় অনুষ্ঠিত হবে। এইচএসসি 26 ব্যাচ তোমাদের এখন সময় খুবই কম এবং এই কম সময়ের মধ্যে তোমাদের কোন কোন জেস্ট পয়েন্টগুলো দেখা দরকার এবং কীভাবে তোমাদের অ্যাপ্রোচ করা দরকার রসায়নের ক্ষেত্রে, এবং রসায়নের সিলেবাসটা যেহেতু অনেক বড় এবং ঠিক তেমনইভাবে অন্যান্য সাবজেক্টের সিলেবাসও যেমনই বড়, সো এই চ্যাপ্টারগুলোকে কীভাবে তুমি কম্প্যাক্ট ওয়েতে লাস্ট মোমেন্টে তোমার রিভিশন দিয়ে যাওয়া উচিত এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের এমসিকিউতে কীভাবে ক্র্যাক করতে পারবে এবং সিকিউতে কীভাবে খুব সহজে ক্র্যাক করতে পারবা তার এই আলোচনাগুলো হবে আমাদের এই জাস্ট রিভিশন ক্লাসের মাধ্যমে। এবং তোমরা যারা এখনও আমাদের এই যে আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটি থেকেই আমাদের হচ্ছে এই সবগুলো ক্লাস অনুষ্ঠিত হবে, তোমরা যারা এখন আমাদের আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই অবশ্যই ফলো করবা। এবং তোমরা দেখো আমাদের এই ক্লাসের পিন কমেন্টেই তোমাদের জন্য হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। তোমরা যারা যারা এখনও এই গ্রুপগুলোতে যুক্ত হও নাই এই গ্রুপে খুব সহজেই যুক্ত হয়ে যাও এবং ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে নিজের প্রস্তুতিকে শানিত করে নাও। একটু ভাইয়াকে জানাও যে আসলে আপনারা সবাই এখন এই ক্লাসের জন্য প্রস্তুত কিনা। যদি সবাই সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের ক্লাসের একবারে কোর পার্টে ঢুকে যাবো। একটুখানি ভাইয়াকে জানাও, ভাইয়াও একটুখানি চেক করে নিচ্ছি যে আসলে সব কিছু পারফেক্ট আছে কিনা। একটু ভাইকে জানাতে হবে যে আসলে সব কিছু পারফেক্ট আছে কিনা এবং সব কিছু তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিবা এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেবা যে আসলে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। সবাই একটু জাস্ট ভাইকে জানায় দাও এবং পিন কমেন্টের মাধ্যমে হচ্ছে তোমরা আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হতে পারবে। একটু ভাইকে জানাও সবাই সবাই একটু দ্রুত জানাও। এই তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছো, সবাইকে একবারে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো একটু ভাইকে জানান সবাই প্রস্তুত কিনা, সবাই প্রস্তুত কিনা একটুখানি জাস্ট ভাইকে জানান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন যে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সো একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন। আমি একটুখানি গ্রুপগুলোতে শেয়ার করে দিয়ে হচ্ছে আপনাদের ক্লাসটা ঠিক শুরু করে দিব। ওকে,
ওকে, চলেন চলেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। দেখো আমি শুরুতেই যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আসলে আমরা হচ্ছে এখান থেকে শুরু থেকে একবার হচ্ছে শুরু করব, অর্থাৎ তোমাদের তড়িৎ রসায়ন অধ্যায় যে আছে এই তড়িৎ রসায়ন অধ্যায়ের এই কোশ্চেনটা দিয়ে আমরা বেসিক্যালি স্টার্ট করব। সো একটু সবাই সবাই একটু ভাইকে জানান। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ভাইকে একটুখানি জানান যে আসলে ওকে ওকে চলো দেখো আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে একটুখানি সবাই আনসার করা ট্রাই করেন যে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি। আসলে ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী বলতে আমাদের কোনটাকে বোঝাচ্ছে বা এটা কোন পরিবাহীটাকে আমরা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী বলবো। সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন, আমি একটুখানি আপনাদেরকে জাস্ট আপনাদের আনসারের একটু অপেক্ষা করি যাতে আপনারা দেখি আপনাদের প্রিপারেশনের কি অবস্থা। একটু সবাই আনসার করার ট্রাই করেন এবং সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন। দেখেন কোশ্চেনটা আমাদেরকে বলেছে কি যে কোনটি ইলেকট্রনের তড়িৎ পরিবাহী। এখন এই ইলেকট্রনের তড়িৎ পরিবাহী আসলে কোনটা হবে বা কোন পদার্থকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলতে পারবো সেই বিষয়গুলো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমত পদার্থ নিয়ে আলোচনা করতে যাই তাহলে একটুখানি একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি, পদার্থ আসলে কি জিনিস, অর্থাৎ পদার্থটা কি হয়ে থাকে বা পদার্থর ঘটনাটা কি হয়ে থাকে। সেটা হচ্ছে পদার্থ যে আছে এই পদার্থটা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে আমরা দেখবো। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ, কি হয়ে থাকে তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী একটা হয়ে থাকে তড়িৎ পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। এখন এই তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী যে রয়েছে এই তড়িৎ পরিবাহীর মধ্যে আমরা এখান থেকে আবার দেখতে পারবো যে ভাইয়া তড়িৎ পরিবাহীকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তড়িৎ পরিবাহী যে আছে এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কৌশলের ভিত্তিতে, কি বলা হয় ঠিক একটা কৌশলের ভিত্তিতে, অর্থাৎ তড়িৎ পরিবহনটা কৌশলের ভিত্তিতে একটা আমরা ভাগ করে থাকি এবং আরেকটাতে ভাগ করে থাকি কি ভাইয়া তড়িৎ পরিবাহীর ক্ষমতা অনুসারে, পরিবাহীর ক্ষমতা অনুসারে। এখন তড়িৎ পরিবাহীর ক্ষমতা অনুসারে আমরা এটাকে আবার তিন ভাগে ভাগ করতে পারি। তড়িৎ পরিবাহীর ক্ষমতা অনুসারে এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিন ভাগে কি কি ভাগ করে থাকি, একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, একটা হচ্ছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী। এখন এই সুপরিবাহী হচ্ছে কারা কারা, সুপরিবাহী হচ্ছে যেমন আমরা জানি কি যে সকল ধরনের ধাতুগুলো হয় থাকে, যেমন আমরা বললাম কপার, জিঙ্ক, আয়রন, এইগুলো যে আছে এইগুলো অ্যালুমিনিয়াম, অর্থাৎ সকল ধাতু। ধাতু কি হয় থাকে ভাই আমাদের যে সুপরিবাহী হয় থাকে। আর অর্ধপরিবাহী কারা কারা হয় থাকে, যে ভাইয়া জার্মেনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম, এইগুলো আমাদের কি হয় থাকে অর্ধপরিবাহী থাকে। এবং সুপার পরিবাহী কি হয় থাকে ভাইয়া সুপার কন্ডাক্টর যে রয়েছে নাইওবিয়াম, NB3, জার্মেনিয়াম, এইটা হয় থেকে আমাদের সুপরিবাহী হয় থাকে অর্থাৎ সুপার পরিবাহী হয় থাকে। এবং কৌশলের ভিত্তিতে আমরা যেটাকে বলতেছি কৌশলের ভিত্তিতে হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা হচ্ছে কি করে থাকি দুই ভাগ করে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে রয়েছে তড়িৎ বিশ্লেষ্য যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টেন্স, অর্থাৎ এখানে কি হয়ে থাকবে তড়িৎ বিশ্লেষ্য ক্ষেত্রে তড়িৎ দ্বারা বিশ্লেষিত হবে এরকম আমাদের সিচুয়েশন ক্রিয়েট করবে, তখন আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য। আর ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী আমরা যেটাকে বলি, ইলেকট্রনীয় বা কি বলে থাকি ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী। এখন ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী যেটা আছে এটা কি হয়ে থাকে যেমন আয়রন, এখানে কোনোভাবেই কি হবে না দ্রবীভূত বা সামথিং লাইক কোনো কিছু থাকবে না। এখন আমাকে বলেছি এখানে ইলেকট্রনীয় বা কি বলছি যে আমরা ধাতব পরিবাহী, ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী আমাকে বলতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি অপশনগুলো একটুখানি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো ভাই কপার সালফেট দ্রবণ বলছে, কিন্তু আমরা জানি ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীর ক্ষেত্রে এই যে কৌশলের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্য রয়েছে এক্ষেত্রে দ্রবণ বা সামথিং লাইক থাকবে। বাট এক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষ্য যেহেতু বলছে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য আমাদেরকে বলে নাই, আমাদের বলছে কি ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। তাহলে ধাতব পরিবাহীর কথা যেহেতু বলছে যার কারণে আমাদের তড়িৎ বিশ্লেষ্য এরকম দ্রবণ আমাদের থাকলে হবে না। এখানেও যদি ফ্রাস্ট সালফেট দ্রবণ, এখানেও দ্রবণ দেখতেছি। সো দ্রবণ যেখানেই আছে সেখানে এই অপশনগুলো আমাদের হবে না। আমাদের তাহলে কি হবে ইলেকট্রনীয় বাকি ধাতব পরিবাহী, অর্থাৎ ধাতব হচ্ছে কি ওই যে সুপার পরিবাহীর মধ্যে আর সুপরিবাহীর মধ্যে আমরা দেখছিলাম যে ভাইয়া কি হয় থাকে যে সুপরিবাহী, অর্থাৎ এইটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী যেটা হচ্ছে ধাতু থাকবে। সো এই কারণে আমাদের এই কোশ্চেনে কি হবে কাঙ্ক্ষিত আনসার ফ্যান্টাস্টিক ভাবে আয়রন হয়ে যাবে। সো একটু ভাইকে সবাই জানাও যে ভাই এই কোশ্চেনের আনসার তোমরা সবাই ক্লিয়ারলি ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু জাস্ট ভাইকে জানাও যে আসলে তোমরা ক্লিয়ারলি এই প্রশ্নটুকু বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু
ভাইকে জানাও যে আসলে এইটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কি না, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেনটা আসলে আমাদেরকে কি বলছে সেটা একটুখানি লক্ষ্য করো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেবেন, যাতে আমরা সবাই মিলে আজকের এই ফ্রি ক্লাসটি করতে পারি। সবাই একটু ভাইকে জানাও যে আসলে সবাই সবার ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবেন যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে এবং 27 ব্যাচ রয়েছে, কারণ আমরা বেসিক থেকে একবারে পড়াচ্ছি। সো সবাই একসাথে কোপ আপ করতে পারবে মেইনলি এসএসসি 26 ব্যাচের জন্য। সো একটু সবাই এসএসসি 26 ব্যাচের যে সকল বন্ধু বান্ধব আছে এবং তোমাদের যে সকল গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে অবশ্যই একটুখানি কি করবেন, শেয়ার করে দিবেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেন, যেহেতু আমাদের এটা টোটালি ফ্রি প্রোগ্রাম। সো আমরা সবাই মিলে অ্যাট এ টাইম পার্টিসিপেট করে এবং ভাইয়ের সাথে রেসপন্স করে আমরা এই ক্লাসটা করতে চাই। সো একটু সবাই ক্লাসটা কি করবেন, শেয়ার করে দিবেন, নিজের টাইম লাইনে শেয়ার করে দিবেন। ওকে, সো দেখো এখানে কি বলছে ভাইয়া, সেমিকন্ডাক্টর হিসাবে কোনটি ব্যবহৃত হয় থেকে, যেহেতু ইতিমধ্যে আমরা পড়ায় ফেলেছি তোমাদেরকে সেমিকন্ডাক্টর, ওই যে বা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর বা কি বলে থেকে অর্ধপরিবাহী। সো অর্ধপরিবাহী কারা কারা হবে ভাই, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী কারা কারা হয় থেকে, ওই যে যেটা কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম প্রিভিয়াস স্লাইডে। এই যে প্রিভিয়াস স্লাইডে দেখছিলাম অর্ধপরিবাহী যেটা হচ্ছে জার্মেনিয়াম সিলিকন অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম সিলিকন অ্যালুমিনিয়াম। সো এইখানের মধ্যে তোমাকে এই কথাটাই বলছে যে সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় আসলে কোনটি ব্যবহার করা হবে, এই জার্মেনিয়াম অ্যালুমিনিয়াম যেটা আছে, অ্যালুমিনিয়াম একটা কি ভাইয়া ধাতু, জিঙ্ক কি হয় থেকে একটা ধাতু, কপার কি হয় থেকে ভাইয়া একটা ধাতু হয় থেকে, অর্থাৎ ইলেকট্রনীয় পরিবাহী হয় থেকে। কিন্তু এই জার্মেনিয়াম যে রয়েছে, জার্মেনিয়াম কি হয় থেকে অর্ধপরিবাহী হয় থেকে বা সেমিকন্ডাক্টর হয় থেকে, অর্ধপরিবাহী বা কি হয় থেকে সেমিকন্ডাক্টর হয় থেকে। এই অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর কি করে থেকে ভাইয়া, যে এটা পরিবাহী এবং অপরিবাহী যে রয়েছে দুটার মতো মাঝামাঝি একটা সিচুয়েশন কি থেকে আচরণ করে থাকে, যার কারণে এই কোশ্চেনের আনসার কি হয়ে যাবে আমাদের ভাইয়া, জার্মেনিয়াম হবে। কি হবে, জার্মেনিয়াম হবে। সবাই একটু ভাইকে জানান এবং সবাই একটু ক্লাসটা শেয়ার করে যান। ওকে, চলো তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। 3 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে একটুখানি লক্ষ্য করো, যে ভাইয়া বলছে শুক্রজের দ্রবণটি, অর্থাৎ শুক্রজের দ্রবণটা আসলে কিরকম হবে সেটা একটুখানি আপনাদেরকে বলছে। যেমন আমি ওইখানের মধ্যে পদার্থ যে আছে, এই পদার্থর মধ্যে আমরা দেখাইছিলাম যে পদার্থ বেসিক্যালি দুই ধরনের হিসেবে আমরা কি করে থাকি, কাউন্টেড করে থাকি। কি থেকে পদার্থ যে আছে, এই পদার্থ আমরা বেসিক্যালি দুই ধরনের পদার্থ হিসেবে কাউন্টেড করে থাকি, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। এখন তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহীর মধ্যে আমরা আবার বলছিলাম কৌশলের ভিত্তিতে একটা বলছিলাম, আর একটা বলছিলাম হচ্ছে আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতার ভিত্তিতে। এখন এখান থেকে তড়িৎ বিশ্লেষ্য যে রয়েছে পরিবাহী, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যে রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তার ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে কিছু জিনিসপত্র দেখবো। অর্থাৎ পদার্থ যে রয়েছে, পদার্থকে আবার আমরা বলে থাকি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর একটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ পদার্থটাকে আমি আবার দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য আর একটা কি দেখে ভাইয়া, তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য, এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যে রয়েছে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কারা কারা বা তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয় না কারা কারা, সেই সকল পদার্থ সম্পর্কে তোমাকে একটুখানি আইডিয়া রাখতে হবে, তাহলে তুমি খুব সহজে এখান থেকে কি করতে পারবা, আনসার করতে পারবা। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি তড়িৎ 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 বিশ্লেষ্য, আর একটা তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য। এখন এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থগুলো কারা কারা হয় দেখে সেটা একটুখানি লক্ষ্য করো। সেটা হচ্ছে বিশুদ্ধ পানি, তরল বিশুদ্ধ পানি, তরল হাইড্রোকার্বন, বিশুদ্ধ পানি, তরল হাইড্রোকার্বন, তারপর হচ্ছে বেনজিন অ্যালকোহল, বেনজিন অ্যালকোহল, তারপর কার্বন টেট্রাক্লোরাইড, তারপর এখান থেকে দেখবা ক্লোরোফর্ম CaCl3, তারপর গ্লুকোজ, গ্লুকোজ সুক্রোজ, গ্লুকোজ সুক্রোজ বা আমরা যেটাকে বলে থাকি চিনি। এখন এইখানের মধ্যে কি হয় দেখবে, এরা তড়িৎ অবিশ্লেষ্য হয়, কারণ তড়িৎ দ্বারা এদেরকে বিশ্লেষিত করা যায় না। এখন তড়িৎ বিশ্লেষ্য যে রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আসলে কারা, যে ভাই অনেকগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে। এইখানের মধ্যে বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা দেখতে পারবো সবল তড়িৎ বিশ্লেষ্য, কি দেখবো, সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যে আছে, এটা আমরা কিভাবে ডিফাইন করব। সবল তড়িৎ বিশ্লেষ্য আমরা বলতে পারবো যখন আমাদের 70 থেকে কি হবে, 70 থেকে 100% আয়োনাইজড হবে, তখন আমরা সেটাকে বলবো সবল তড়িৎ বিশ্লেষ্য। আর দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলবো আমরা যখন কি করবো, 0 থেকে আমাদের কি হবে, সরি 1 থেকে যখন আমরা 10% হবে,
1 থেকে কী হবে জাস্ট 10% হবে আমাদের বিশ্লেষ্য, তখন আমরা সেটাকে বলবো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আমরা বলতে পারবো। সো ওই কনসেপ্ট থেকে সুক্রোজ যে আছে, সুক্রোজকে আমরা কী বলবো তড়িৎ বিশ্লেষ্য, অবভিয়াসলি আমরা তড়িৎ বিশ্লেষ্য বলবো। কারণ ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী আমরা কখন বলতে পারবো, ধাতব পরিবাহী। এই ধাতব পরিবাহী যখন আমাদের কী থাকবে সরাসরি মৌলগুলো দেওয়া থাকবে তখন আমরা বলতে পারবো। সো এটা ইলেকট্রনীয় পরিবাহী হবে না। অর্থাৎ অধাতব পরিবাহী, এখানে তো ধাতব আর অধাতবের মধ্যে কোনো আলোচনাই হয়নি, যার কারণে এটা হবে না। আর এই পথটা হচ্ছে কি ভাই তড়িৎ অবিশ্লেষ্য। আর এই যে তড়িৎ অবিশ্লেষ্য পথ কারা কারা হয় থেকে, এই উদাহরণগুলো সব থেকে বেশি পরিমাণে পরীক্ষায় চলে আসে। সো এই কনসেপ্টটা একটুখানি মাথায় তোমাদের রাখতেই হবে। সো একটু ভাইকে বলেন যে এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। সবাই একটু ভাইকে জানাও যে আসলে এইটা সবাই বুঝতে পারছেন কিনা। সবাই একটু ক্লাসটায় যুক্ত হয়ে যাও এবং একটুখানি ভাইকে জাস্ট জানাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে একটুখানি লক্ষ্য করেন। 4 নম্বর কোশ্চেন বলছে কোনটির জারণ বিভব সবচেয়ে কম, অর্থাৎ কোনটার কি হবে ভাইয়া জারণ বিভব সব থেকে কম হবে। এখন জারণ বিভব আসলে কোন মৌলটার কম হবে সেটা আসলে আমরা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব যে আসলে আমাদের কোন মৌলের ক্ষেত্রে আসলে জারণ বিভব কম হয়ে থাকে বা কোনটার ক্ষেত্রে বেশি হয়ে থাকে, সেটা বেসিক্যালি আমাদের কী হয়ে থাকে ভাইয়া তড়িৎ রাসায়নিক সারি যে রয়েছে, বা আমরা তড়িৎ রাসায়নিক সারি বা হচ্ছে আমরা যেটা জানি যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যে আছে সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখব তড়িৎ রাসায়নিক সারি। এই তড়িৎ রাসায়নিক সারিটা হচ্ছে আমরা যদি একটু নর্মালি এখান থেকে দেখি যে সেটা কী হয় থেকে ভাই ক্যাটায়নগুলো কীভাবে সাজানো থাকে, যে ভাই লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি আমরা যদি বলি, বা এখানে আয়ের মাঝে হচ্ছে সিলভার, এরকম আরও অনেকগুলো পদার্থ রয়েছে। বাট এক্ষেত্রে যে আমরা লক্ষ্য করে থাকি, তার এক্ষেত্রে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারবো যে আসলে এখানে যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে যে এই সক্রিয়তার সিরিজ যে রয়েছে বা তড়িৎ রাসায়নিক সারণী যে রয়েছে, এটার ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে কি জারণ বিভব কমে। অর্থাৎ এখানে ক্যাটায়ন অর্থাৎ সক্রিয়তার সিরিজে উপর থেকে নিচে গেলে কি হয় থেকে জারণ বিভব কমে। উপর থেকে নিচে গেলে জারণ বিভব কমে। এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি খুব সহজে এই কোশ্চেনটা কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। অর্থাৎ সক্রিয়তার সিরিজে জারণ বিভব কি হয় থেকে ভাইয়া কমে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হয় থেকে উপর থেকে নিচে গেলে অ্যানায়ন অর্থাৎ ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়নের জন্য, এটা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন বা আমরা কি বলে থাকি পজিটিভ, ক্যাটায়ন বা পজিটিভ যেগুলো থাকে ক্যাটায়ন, এখানে কিন্তু এগুলো ক্যাটায়ন দেওয়া আছে। আর অ্যানায়নের জন্য কি হবে, অ্যানায়ন হচ্ছে সক্রিয়তার সিরিজে উপর থেকে নিচে গেলে আমাদের কি হবে যে জারণ বিভব বাড়ে। অ্যানোডে অ্যানায়নের উপর থেকে নিচে গেলে জারণ বিভব কি হয় থাকে ভাইয়া জারণ বিভব বাড়ে, জারণ বিভব বাড়ে, বিভব বাড়ে। যদি অ্যানায়নের যে ক্ষেত্র হয় থাকে কি হয় থাকে অ্যানায়নের জন্য হয় থাকে তখন সেটা বাড়ে। অর্থাৎ আমরা এখান থেকে ক্যাটায়নগুলো যেহেতু দেখেছি, যেহেতু আমাদের এখানে কি আছে কপার দেয়া আছে, তারপরে গোল্ড যে আছে, তারপরে আছে লিথিয়াম আছে, তারপরে আছে হাইড্রোজেন আছে। এখন কোনটা জারণ বিভব কি হবে সবচেয়ে কম হবে, কি হবে সবচেয়ে কি হবে ভাইয়া কমে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যত যাবো আমি সেটার ক্ষেত্রে কি হবে জারণ বিভব সবচেয়ে কম পাবো। অর্থাৎ কপার যে রয়েছে কপারের নিচেও কি থাকে ভাইয়া, কপারের নিচে হচ্ছে আমাদের বেসিক্যালি কপার, সিলভার, গোল্ড, তারপরে থেকে মার্কারি। সো এই ক্ষেত্রে আমরা দেখতেছি হাইড্রোজেন যে রয়েছে হাইড্রোজেন কপারের আরও উপরে থেকে, সো এটা জারণ বিভব বেশি। কপারেরটা থেকে কি থেকে যে হাইড্রোজেনের থেকে কপারটা কি হয় থেকে কম হয় থেকে, তার থেকে কি থেকে লিথিয়াম তো সবার থেকে বেশি থাকে। সো এখানে যেহেতু কম বলেছে যার কারণে এখানে কি হবে গোল্ড যে রয়েছে গোল্ডের কি হবে সব থেকে কম হবে, কারণ গোল্ড সবার নিচে অবস্থান করে থাকে, যার কারণে কি হবে এটা জারণ বিভব সব থেকে কম হবে। সো এই পোষণটা থেকে আমরা হচ্ছে এই বিষয়টাকে খুব সহজেই কি করতে পারলাম
ক্র্যাক করতে পারলাম। সো একটু সবাই ভাইকে বলো এই বিষয়টুকু সবাই ক্লিয়ার কিনা এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, একটু ভাইকে জানাও যে এইটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু সবাই ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে চলেন তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি, একটু সবাই ভাইকে জানাও। আচ্ছা দেখো এইখানের মধ্যে 5 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে একটু লক্ষ্য করে দেখি, যে ভাই তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি প্রথমে চার্জ মুক্ত হবে, অর্থাৎ কোন আয়নটা আসলে চার্জ মুক্ত হবে, চার্জ কি হবে মুক্ত হবে, অর্থাৎ কোন আয়নটা কি হবে আমাদের সবার আগে চার্জ কি হতে যাবে মুক্ত হতে যাবে। এখন চার্জ মুক্ত ক্ষেত্রে কি হবে ভাইয়া, চার্জ মুক্তর ক্ষেত্রে একটা কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে তুমি খুব সহজে কি করতে পারবা এখান থেকে ক্র্যাক করতে পারবা, সেটা ক্যাটায়নও হইতে পারে সেটা অ্যানায়নও হইতে পারে, ক্যাটায়ন অথবা অ্যানায়ন, ক্যাটায়ন অথবা অ্যানায়ন, এই ক্যাটায়ন অথবা অ্যানায়ন যাই হোক না কেন, ক্যাটায়ন অথবা অ্যানায়ন যাই হোক না কেন উপর থেকে নিচে কি করলাম, উপর থেকে নিচ যে রয়েছে উপর থেকে নিচ, আমি কি করব উপর থেকে নিচে যদি যাই চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কি হয় থাকে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে, উপর থেকে নিচে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ে। অ্যানায়নগুলোর যদি আমরা সক্রিয়তা সিরিজটা দেখতে যাই তাহলে সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো যে এখান থেকে অ্যানায়নগুলো কি কি হয়ে থাকে, সেটা হচ্ছে নাইট্রেট হয়ে থাকে, তারপর হয়ে থাকে আমাদের সালফেট ক্লোরাইড, সালফেট হয়ে থাকে, ক্লোরাইড হয়ে থাকে, তারপর আমাদের হয়ে থাকে ব্রোমাইড আয়োডাইড, ব্রোমাইড আয়োডাইড, তারপর হয়ে থাকে আমাদের হাইড্রোক্সাইড। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতেছি যে উপর থেকে নিচের দিকে যত যাব চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কি হবে তত বেশি হবে। দ্যাটস ওয়াই এখান থেকে আমাকে যে বিষয়টা বলে দেয় যে উপর থেকে যত নিচের দিকে যাব অর্থাৎ নিচের দিকে যে মৌলটা বেশি অবস্থান করতেছে সেই মৌলের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এই যে ব্রোমিন যে রয়েছে ব্রোমিনের নিচেও আমরা কি দেখতেছি হাইড্রোক্সিল আছে, এবং নাইট্রেটের নিচেও সব থেকে দেখতেছি আমাদের কি আছে হাইড্রোক্সিল আছে, এবং ক্লোরাইডের নিচেও সব থেকে বেশি পরিমাণে দেখতেছি এই যে আমাদের কি আছে হাইড্রোক্সিল আছে। যার কারণে এই হাইড্রোক্সিল যে রয়েছে এই হাইড্রোক্সিলটা কি হবে যে ভাইয়া প্রথমে চার্জ মুক্ত হবে, অর্থাৎ এইগুলোর মধ্যে সব থেকে বেশি মানে কি হবে সবার নিচে অবস্থান করতেছে আমাদের হাইড্রোক্সিল, যার কারণে এই হাইড্রোক্সিল মৌলটা কি হবে আমাদের সবচেয়ে বা সবার আগে কি হবে চার্জ মুক্ত হবে। ওকে সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 6 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, 6 নম্বর কোশ্চেনটা আসলে কি বললো সেটা একটুখানি লক্ষ্য করি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণকালে কোনটি দ্রবণ থেকে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে। সো ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে সেটা এই যে আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ভাই ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক মানে পজিটিভ চার্জ থাক আর নেগেটিভ চার্জ থাক যেটাই থাক না কেন উপর থেকে নিচের দিকে যদি যায় নিচের দিকে যে অবস্থান করবে তার চার্জ মুক্ত করার প্রবণতা কি হবে সব থেকে বেশি হয়ে থাকে। যার কারণে আমরা এখান থেকে এই কোশ্চেনের আনসারও খুব সহজে কি করতে পারবো এখান থেকে আমরা দিতে পারবো। যে ভাইয়া দেখো এখানে আমরা দেখতেছি যে সক্রিয়তার সিরিজের মধ্যে আমরা দেখছিলাম লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন টিন লেড এরকম আমাদের সক্রিয়তার সিরিজটা হয়ে থাকে। সো ওইখানের মধ্যে সবার শেষের দিকে যারা অবস্থান সেটাই কি হবে আমাদের ভাইয়া সবার আগে কি হবে চার্জ মুক্ত হবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে এটা কি দেখতেছি ভাইয়া, এখান থেকে যদি আমি সক্রিয়তার সিরিজটা একটুখানি তোমাদেরকে লিখে দেই তাহলে হচ্ছে তোমাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ক্রোমিয়াম আয়রন ক্যাডমিয়াম কোবাল্ট নিকেল টিন লেড হাইড্রোজেন এই যে এইগুলো যে আছে, তারপরে কপার মার্কারি সিলভার গোল্ড, কপার মার্কারি সিলভার গোল্ড এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে সবার শেষের দিকে আমাদের অবস্থান করতেছে কি ভাইয়া এই গোল্ড যে আছে গোল্ডটা অবস্থান করতেছে, কি করতেছে এই গোল্ড অবস্থান করতেছে বা অরাম অবস্থান করতেছে। যার কারণে কি হবে এইটা কি হবে সবার আগে চার্জ মুক্ত হবে, দ্যাটস ওয়াই টিন আমাদের হবে না, তারপরে কপার হবে না সিলভার হবে না, সবার শেষে অবস্থান করতেছে আমাদের গোল্ড, যার কারণে গোল্ডটা হচ্ছে কি ভাইয়া কাঙ্ক্ষিত আনসার। সো একটু ভাইকে বলো যে আসলে এটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু সবাই ভাইকে বলো যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা।
একটু ভাইকে জানাতে হবে যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু দ্রুত ভাইকে জানাও যে আসলে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করি। সাত নাম্বার কোশ্চেন দেখেন কি বলছো, আমাদের নিচের কোনটি লঘু সালফ্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বিমুক্ত করতে পারে, অর্থাৎ কোনটা কি হবে ভাইয়া আমাদের সালফ্রিক অ্যাসিড থেকে কি করব, সালফ্রিক অ্যাসিড যে রয়েছে সালফ্রিক অ্যাসিডের মধ্যে সালফ্রিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারে, অর্থাৎ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, অর্থাৎ যেটা সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে অবস্থান করতেছে সেটাই হাইড্রোজেনকে কি করবে, বিমুক্ত করতে পারবে। বাট হাইড্রোজেনের যেটা হচ্ছে বিজারণ ক্ষমতা কম বা জারণ ক্ষমতা বেশি, সেটা কিন্তু কি করতে পারবে না ভাইয়া, এটাকে কোনোভাবে সাবস্টিটিউট করতে পারবে না বা প্রতিস্থাপন করতে পারবে না। সেই কথাটাই তোমার এখান থেকে বলেছে। যেহেতু আমরা সক্রিয়তা সিরিজের মধ্যে কিছুক্ষণ আগেই একটা হচ্ছে প্রশ্ন দেখলাম যে ভাই সক্রিয়তা সিরিজটা আমরা কি দেখলাম, সক্রিয়তা সিরিজের মধ্যে দেখছি হাইড্রোজেন গ্যাস থাকে, তারপরে দেখি আমরা কপার আছে, তারপরে মার্কারি আছে, তারপরে হচ্ছে সিলভার আছে, তারপরে আছে গোল্ড। এখন এই যে হাইড্রোজেনের নিচে যে মৌলগুলো আছে এটা উপরের কোনো উৎস থেকে সব হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না, অর্থাৎ উপরের কোনো উৎস উপরের দিকে আমাদের যেই মৌলগুলো কথা বলুক না কেন, যে এইগুলা কি করবে না ভাইয়া, কোনোভাবে আমাদের হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না। এগুলা কি করতে পারে না, হাইড্রোজেনকে অপসারণ করতে পারে না, অপসারণ করতে কি করে না, অপসারণ করতে পারে না। এরা কোনোভাবে আমাদের হাইড্রোজেন কি করতে পারে না, অপসারণ করতে পারবে না। যেহেতু হাইড্রোজেনকে অপসারণ করতে পারবে না, তাহলে এখানে আমরা দেখতেছি এই যে মার্কারি আছে, এই মার্কারি কি কোনোভাবে পারবে, মার্কারি পারবে না। এই যে এখান থেকে আমরা দেখতেছি কি আছে ভাইয়া, যে আমরা এখান থেকে দেখতেছি কপার যে রয়েছে, কপারও আমাদের এখান থেকে কি করবে না, পারবে না। এখন এইখান থেকে আমাদের কি আছে, যে এখান থেকে বলেছে এই যে লেড যে আছে, লেডটা কিন্তু এখান থেকে পারবে, বাট এখান থেকে লেডের ক্ষেত্রে আমরা সচরাচর হচ্ছে তারপর এখান থেকে বিমুক্ত করতে পারে, অর্থাৎ কোনটা আমাদের এখান থেকে বিমুক্ত করতে পারবে। এখান থেকে আমরা বেসিক্যালি দুইটা অপশন দেখতেছি, একটা হচ্ছে ক্যালসিয়াম যে আছে, ক্যালসিয়াম সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থান করে থাকে, এবং লেড হচ্ছে আমাদের কি ভাইয়া, সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থান করে থাকে। যার কারণে এই কোশ্চেনে কি হবে ভাইয়া, এই কোশ্চেনে আমরা দুইটা কাঙ্ক্ষিত আনসার দেখতেছি, এই কোশ্চেনে কি দেখতেছি, দুইটা কাঙ্ক্ষিত আনসার দেখতেছি। সো এই কারণে কি হবে, এই কোশ্চেনের বেসিক্যালি দুইটা আনসার হবে। সো তোমরা যে কোনো একটা দিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। যে সালফ্রিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করতে পারবে সেটা হচ্ছে লেড পারবে এবং ক্যালসিয়াম দুটাই পারবে। সো তুমি লেডটা দিয়ে দিতে পারো, কারণ অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী আমরা হচ্ছে লেডটাকে কাউন্ট করে নেব। ওকে, সো একটু ভাইকে বলো এটা সবার ক্লিয়ার কিনা এবং সবাই এই পোর্শনটুকু বুঝতে পারছো কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই এতটুকু পোর্শন ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। একটু ভাইকে জানাও যে আসলে এই পোর্শনটুকু সবার ক্লিয়ার কিনা। ওকে, চলেন তাহলে আমরা হচ্ছে 8 নম্বর আমাদের কোশ্চেনে চলে যাই। 8 নম্বর কোশ্চেনটা কি আমাদের কি বলেছে, যে ভাই 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত। এখন 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত আসলে সেটা আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে, যে চার্জের কনসেপ্ট আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে। এখন চার্জ যে আছে আমরা জানি একটা বিষয়, সেটা বিষয় হচ্ছে 1 মোল ইকুয়াল কি বলা যায়, 1 মোল ইকুয়াল আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 6.023 × 10⁻23 এত সংখ্যক আমাদের বোঝায়, অর্থাৎ 1 মোল বলতে আমাদের কি বোঝায়, এত সংখ্যক বোঝায়। এবং আমরা জানি ইলেকট্রনের চার্জ যে রয়েছে, একটি ইলেকট্রনের চার্জ কত হয় থেকে, একটি ইলেকট্রনের চার্জ হয় থেকে 1.6 × 10⁻19 এত কি হয় থেকে, কুলম হয় থেকে। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কি হবে আমাদের, যে 1 মোল ইলেকট্রনের চার্জকে এত সংখ্যক, এটা আমাদের বেসিক্যালি কি বোঝায়, সংখ্যাকে বোঝাচ্ছে, এন বোঝায়। আমরা কিউ ইকুয়াল কি জানি, যদি এন সংখ্যক আমাদের হয় থাকে এবং এর যদি চার্জ হয় থাকে এটা, তাহলে আমরা সূত্র জানি কিউ ইকুয়াল এন ই, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ আমাদের কি হবে ভাই, 1 মোল ইলেকট্রনের জন্য চার্জ কি হবে, 1 মোল ইলেকট্রনের চার্জ এন হচ্ছে কি এখানে সংখ্যা, এখানে সংখ্যা হচ্ছে কতটা, অ্যাভোগাড্রোর সংখ্যক সংখ্যা, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ, 1 মোল ইলেকট্রনের চার্জ হবে আমাদের কত, 1 মোল ইলেকট্রনের চার্জ হবে 6.022 × 10⁻23 × 1.6 × 10⁻19 এত কুলম হবে। অথবা আমরা বলতে পারি 96,500 এত কি হবে, কুলম আমাদের হবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা এখানে 19,000 অর্থাৎ এখানে 1,96,500 বলছে, সো এটা হবে না। অ্যাভোগাড্রোর সংখ্যা হবে না, এখান থেকে জাস্ট কি হবে, এটা ইলেকট্রনের চার্জ হবে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ,
ইলেকট্রন চার্জ। সো শুধুমাত্র ইলেকট্রন চার্জ হবে, এর সাথে ওই সংখ্যাটা গুণ হয়ে যাবে, যার কারণে 1.602 ইন্টু 10⁻19 ইন্টু হচ্ছে 6.022, এইটা আমাদের কী হবে ভাইয়া? আচ্ছা, মাত্র আসলে কেমনে হবে? ক্লাস তো শুরু হয়েছে আমাদের 8টায়, মাত্র আসলে হবে? দেখেন, না বোঝার মতো কিছু নাই। আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক চ্যাপ্টার যে আছে ওই চ্যাপ্টার হচ্ছে এমসিকিউ পোর্শনটা দেখতেছি। অর্থাৎ এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে বলছে আমাদের 1 মোল ইলেকট্রনের মোট চার্জ কত। অর্থাৎ 1 মোল বলতে আমরা কি বুঝি? 1 মোল বলতে অ্যাভোগাড্রোর সংখ্যা বুঝি। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি? 6.022 ইন্টু 10⁻23। সো এইটা হচ্ছে কি আমাদের এত সংখ্যা, এবং এই 1 মোলের মধ্যে কি আছে? ইলেকট্রন, যেহেতু আমাদের চার্জ চাইছে, সো এখানে চার্জ যেহেতু কনসেপ্ট চাইছে, যার কারণে ইলেকট্রনের চার্জ কত আমরা জানি 1.6 ইন্টু 10⁻19 কুলম। সো ওই সংখ্যকের সাথে ওই সংখ্যাটা কি করব? গুণ করে দিলেই আমরা এখান থেকে 1 মোল ইলেকট্রনের চার্জের পরিমাণ কত সেটা আমরা বুঝতে পারবো। সো একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, এটা ক্লিয়ারলি সবার কাছে ক্লিয়ার কিনা, এবং কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট থাকলে সেটা ভাইকে বলো। একটু জাস্ট ভাইকে বলো এইটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ বলতে আমাদের কতটুকু বোঝায়, এই পোর্শনটুকু ক্লিয়ার কিনা। একটু ভাইকে জানাও এইটুকুন পোর্শন সবার ক্লিয়ার কিনা। ওকে, চলেন তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 9 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে ভাইয়া? 9 নম্বর কোশ্চেন বলছে যে লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোনগুলো ব্যবহৃত হয় থাকে। অর্থাৎ আমরা যখন তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া আমাদের করা হয় থাকে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ যখন না হয় থাকে, এই তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ আসে। এখন তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ যে রয়েছে, তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয় থাকে যে কোষ, সেটাকে আমরা বলি থাকি তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ আমাদের কি হয় থাকে ভাইয়া? যে আমরা যে কাজটা করে থাকি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে উৎপন্ন করা হয় থাকে, সেটাকে বলা থাকে তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ বলা হয় থাকে। এখন এইখানের মধ্যে আমরা যে বিষয়টা দেখব, এই যে গ্যালভানিক কোষ বা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ যে আছে, এইখানের মধ্যে লবণ সেতু যে রয়েছে, এই লবণ সেতু বা সল্ট ব্রিজ ইউজ করা হয়, সেক্ষেত্রে আমাদের কোন কোন পদার্থগুলো ব্যবহার করা হয় থাকে। এইখানের মধ্যে আমাদের বেসিক্যালি যে সকল পদার্থ ব্যবহার করা হয় থাকে, তার মধ্যে এইখানের মধ্যে যে লবণগুলো ইউজ করে থাকি, সেটা একটুখানি তোমার যদি মাথায় থাকে তাহলে তুমি খুব সহজে এই কোশ্চেনটা ক্র্যাক করতে পারো। সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আমরা ইউজ করে থাকি, পটাশিয়াম নাইট্রেট আমরা ইউজ করে থাকি, অ্যামোনিয়াম ক্লোরাইড যে রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড যে আছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডও আমরা ইউজ করে থাকি, এবং এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট যে আছে, অ্যামোনিয়াম নাইট্রেটও ইউজ করা হয় থাকে। অ্যান্ড দেন এখান থেকে তুমি দেখতে পারবা সোডিয়াম সালফেট যে রয়েছে, সোডিয়াম সালফেটও হচ্ছে লবণ ইউজ করা হয়, সোডিয়াম সালফেট। এই লবণগুলো বেসিক্যালি আমরা কী করে থাকি? ইউজ করে থাকি। এবং এখান থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড যে রয়েছে, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণও কী করে থাকে? ইউজ করা হয় থাকে। সো এইখানের মধ্যে আমরা লবণ সেতু যে রয়েছে, লবণ সেতুর মধ্যে হচ্ছে বেসিক্যালি এই সকল লবণে হচ্ছে এখান থেকে কি দেখবো যে ভাইয়া ব্যবহার করা হয় থাকে, এই সকল পার্টেই আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড যে রয়েছে, পটাশিয়াম ক্লোরাইড লবণটা সব থেকে বেশি মানে কী হয় থাকে ভাইয়া? যে বেশি ইউজ করা হয়, কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের বেগ সমান হয়। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড লবণটা যে আছে, এটা সব থেকে বেশি মানে ইউজ করা হয়, কারণ এইখানের মধ্যে পটাশিয়াম আয়ন এবং এইখানের মধ্যে ক্লোরাইড আয়ন যে রয়েছে, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে কি হয় থাকে ভাইয়া? এইখানের মধ্যে ক্লোরাইড আয়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে এইখানের মধ্যে ক্লোরাইড আয়ন এবং ক্যাটায়ন আয়ন যে রয়েছে, দুইটার ক্ষেত্রে কি বেগের মান সমান হয় থাকে। এবং এখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডও আমাদের কি থেকে লবণ ইউজ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণও ইউজ করে, এবং সোডিয়াম সালফেট এখান থেকে ইউজ করা হয়ে থাকে। সো এই কারণে আমরা এখান থেকে দেখতেছি পটাশিয়াম সালফেট বলতে আমরা কোনো লবণ এখানে ইউজ করি না। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট বলতে হচ্ছে কোনো আমরা লবণ ইউজ করি না। তারপরে সোডিয়াম নাইট্রেট বলতে হচ্ছে আমরা এখান থেকে কোনো লবণ ইউজ করতেছি না, যার কারণে আমাদের এই অপশানগুলো হচ্ছে না। অর্থাৎ কাঙ্ক্ষিত বা পারফেক্ট অপশান হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। সো একটু ভাইকে বলো এই প্রশ্নটুকুও ক্লিয়ার কিনা, এবং এখান থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই জায়গা থেকে কোশ্চেন তোমাদের কিন্তু তোমাদের এই বোর্ড পরীক্ষার ক্ষেত্রে চলে আসছিল। সো এইচএসসি 26 ব্যাচ তোমাদেরকে একটুখানি কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া দেখো বেশ 6 বছর পর, মানে এইচএসসি 20 ব্যাচের যেহেতু পরীক্ষা হয়নি, 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ পর তোমরাই ফার্স্ট একটা ব্যাচ, যেটা কিনা অনেক দিন পর
ফুল সিলেবাসে এক্সাম দিয়ে যাচ্ছ, সো এইখানের মধ্যে তোমাদের আগের প্যাটার্নগুলো বেসিক্যালি ফলো করা হবে যে আসলে কোশ্চেনটা কীরকম হবে। যেহেতু আগে হচ্ছে ফুল সিলেবাস ছিল, সো আগের অর্থাৎ 20 সালের আগের যে কোশ্চেন প্যাটার্নটা ছিল, সো ওই টাইপের বা ওই ধাঁচের কোশ্চেনগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা এই যে আমাদের লবণ শিশুতে কোন লবণটা ইউজ করা হয় থেকে এই কোশ্চেনটা আসার চান্স সব থেকে বেশি বেশি, এবং এই কোশ্চেনটা কতবার যে এবং কত বোর্ডে চলে আসছে, সো সেটা তুমি কল্পনা করতে পারবে না। আর এবার যেহেতু অভিন্ন প্রশ্নে মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে পরীক্ষা হবে, সো এইটা ধরে নাও যে ভাই 1 মার্ক তোমার চলে আসছে। ওকে, ধরে নাও যে তোমার 1 মার্ক চলে আসছে। সো 10 নম্বর কোশ্চেনের দিকে আমরা মুভ করব। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে একটুখানি লক্ষ্য করো। সো একটু ভাইকে জানাও যে ওই কোশ্চেনটা প্রিভিয়াস কোশ্চেনটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। দেখো এখানে কি বলছে, গলিত অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে কি আছে, গলিত অ্যালুমিনিয়াম যে আছে এই গলিত অ্যালুমিনিয়ামের মধ্য দিয়ে 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ এখানে কি বলা আছে ভাই 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, অর্থাৎ কারেন্টের মান মানে আই এর মান এখান থেকে বলা আছে। আর এখানে বিদ্যুৎ 90 মিনিট যাবত কি বলা আছে, 90 মিনিট যাবত, তার মানে এখানে সময় বলা আছে এই 90 মিনিট যাবত মানে কি 90 মিনিট, 90 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, আর 6 লং 5400 সেকেন্ড। এখন এখান থেকে এই যে এত সেকেন্ড ধরে কি করতেছে ভাইয়া, বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, অর্থাৎ ক্যাথোডের মধ্যে কি হবে, কত গ্রাম ধাতু জমা হবে, অর্থাৎ তোমার কাছ থেকে ডাব্লিউ এর মান জানা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে আমাদের কি আছে বর্তমানে কতটুকু আছে ধাতু এখান থেকে জমা হবে আমাদের এই যে ক্যাথোডের মধ্যে অ্যালুমিনিয়াম, সো সেটা তোমার কাছ থেকে জানতে যাচ্ছে। এখন এইখানের মধ্যে আসলে ফ্যারাডের যে সূত্র আছে এই ফ্যারাডের সূত্রের কনসেপ্ট আমাদের বেসিক্যালি কাজে লাগাতে হবে, এবং ফ্যারাডের সূত্রের কনসেপ্ট থেকে আমাদেরকে এখান থেকে অ্যাপ্রোচ করতে হবে। এবং এই তড়িৎ বিশ্লেষণ কালের মধ্যে আমাদের ব্যবহৃত সূত্রগুলোর মধ্যে আমরা এখান থেকে দেখতে পারবো যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎ দ্বারে সঞ্চিত এই যে কোনো একটা এখানে যেহেতু গলিত অ্যালুমিনিয়ামের কথা বলছে, এই একটা গলিত তড়িৎদ্বার বা হচ্ছে কি সঞ্চিত তড়িৎদ্বারে দ্রবীভূত পদার্থের পরিমাণ, অর্থাৎ এইখানের মধ্যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ তার চার্জের কি হবে ভাইয়া সমানুপাতিক হয় থেকে বিদ্যুৎ যে প্রবাহিত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ সমানুপাতিক কিউ। এবং এই সমানুপাতিকে উঠানোর জন্য আমরা কি করে থেকে জেট নিয়ে আসি, যেটাকে আমরা বলে থাকি কি ভাইয়া যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেট হচ্ছে কি ভাইয়া তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর জেড ইকুয়াল কি লেখা যায় এম বাই ই এফ। সো ওই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল কি লেখা যাবে, ডাব্লিউ ইকুয়াল আমরা বলতে পারবো এম বাই ই এফ, আর এখান থেকে আমরা বলতে পারবো কিউ। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে ডাব্লিউ বাই যদি এম আমরা নিচে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ বাই হচ্ছে কি ই এফ, আর আমরা কিউ ইকুয়াল কি জানি, কিউ ইকুয়াল জানি আমরা আই টি। সো ওইখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়াল কি লেখা যায়, আমরা জানি মোল সংখ্যার কনসেপ্ট ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল এম লেখা যায়। সো ওইখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়াল কি লেখা যায় কিউ, আর এখানে আছে ই এফ। সো আমরা এখান থেকে মেইন যে সূত্রটা পাবো কিউ ইকুয়াল কি ভাইয়া ই এন এফ, আর এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে পদার্থের পরিমাণ, অর্থাৎ এই যে পদার্থের পরিমাণটা তোমার কাছে জানতে চাইছে সেই পরিমাণটা। সো এই সূত্র দিয়ে যদি আমরা এখান থেকে দেখি, তুমি যেই সূত্রটাই ইউজ করো না কেন এখান থেকে তুমি খুব সহজেই কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। ডাব্লিউ ইকুয়াল কি বলবো এম এর মান, অর্থাৎ অ্যালুমিনিয়াম যে রয়েছে অ্যালুমিনিয়াম হচ্ছে 27 গ্রাম, কারণ আমরা জানি অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত হয় থেকে 27 হয় থেকে। সো 27 ইন্টু আমরা কি করবো এখান থেকে আইটি, আই এর মান কত আছে, কিউ ইকুয়াল কি জানি আইটি, কিউ ইকুয়াল আইটি জানি, তাহলে আই এর মান কত দেওয়া আছে আমাদের, আই এর মান দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার, আর এখান থেকে টি এর মান কত দেওয়া আছে 5400 সেকেন্ড, 5400 সেকেন্ড দেওয়া আছে। আর ই এফ আর ই হচ্ছে তড়িৎ যে আমাদের তুল্য সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যা, ই হচ্ছে তুল্য সংখ্যাটা কি জিনিস, তুল্য সংখ্যাটা হচ্ছে আমি একটুখানি যদি বলি যে আসলে কতটা ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, কতটা ইলেকট্রনের আদান প্রদান, কতটা ইলেকট্রন আদান প্রদান ঘটছে। এখানে আমরা জানি নরমালি অ্যালুমিনিয়াম যে আছে অ্যালুমিনিয়ামটা কি হয় থেকে অ্যালুমিনিয়াম 3+ হয়, অর্থাৎ এখানে 3টে ইলেকট্রন আদান প্রদান ঘটে থাকে, যার মানে তুল্য সংখ্যা বা ই এর মান আমাদের কি হবে ভাইয়া, যে ই এর মান আসলে আমাদের কি হবে, ই এর মান হচ্ছে আমাদের এখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো যেখানে শুধুমাত্র কি হবে 3 হবে। ই এফ এফ হচ্ছে 96,500 কোলম। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে এই কোশ্চেনে কি পাবো, কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবো। সো একটু ভাইকে বলেন তো এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার আসলে আমাদের কি হবে। একটু জাস্ট ভাইকে বলেন যে আসলে এইটার আনসার আমাদের কত আসবে। একটু সবাই ভাইয়ের সাথে রেসপন্স করো যে আসলে এটার আনসার কত হবে। আমরা যদি একটুখানি লিখি তাহলে হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাবো যে ভাই 00000000 কাটা, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন আমাদের করতে হবে। ক্যালকুলেশন করি আমি একটুখানি, একটু সবাই ভাইকে জানাও যে আসলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের।
15 পয়েন্ট সামথিং লাইক, অর্থাৎ 15.10, 15.10 আসতেছে। সো এত গ্রাম হবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পারফেক্ট আনসার, এটা হচ্ছে আমাদের পারফেক্ট আনসার। ওকে, চলেন তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে সেটা একটুখানি দেখেন, যে 2 ফ্যারাডে তড়িৎ প্রবাহে অর্থাৎ তড়িৎ 2 ফ্যারাডে মানে কি বলছে ভাইয়া, 2 ফ্যারাডে, অর্থাৎ এটা চার্জের মান বলছে, কি বলছে, চার্জের মান বলছে, মানে কিউ এর মান, অর্থাৎ 2 ফ্যারাডে, অর্থাৎ চার্জের একক হচ্ছে কি ফ্যারাডেও হয়ে থাকে বড় একক। সো তড়িৎ প্রবাহে কত গ্রাম, অর্থাৎ ডাব্লিউ এর মান চাচ্ছে কত গ্রাম ফেরাস আয়ন, কি বলছে, ফেরাস আয়ন, ফেরাস আয়ন, ফেরিক ফেরাস, আমরা জানি ফেরিক কি হয় থাকে ভাইয়া, ফেরিক হয়ে থাকে Fe3+, আর ফেরাস কত হয় থাকে ভাইয়া, ফেরাস হয় থাকে আমাদের Fe2+। তার মানে এখানে ফেরাস যেহেতু বলছে তার কারণে এখানে তুল্য সংখ্যা কত হবে, 2 হবে, কারণ দুইটা ইলেকট্রন আদান প্রদান ঘটছে। আয়ন চার্জ মুক্ত হয় যে কত গ্রাম, তার মানে ডাব্লিউ এর মান তোমার এখান থেকে জানা যাচ্ছে। আমরা জানি সূত্র কি দেখছিলাম কিছুক্ষণ আগে, কিউ ইকুয়াল ENF, তাহলে কিউ ইকুয়াল ENF যদি হয় তাহলে এখান থেকে আমরা কিউ এর মান কত পাইছি, 2 ফ্যারাডে আর 2F, ই এর মান কত পাইছি 2, আর এন ইকুয়াল মানে আমরা জানি কি W/M ইনটু হচ্ছে ফ্যারাডের F, তাহলে এই ফ্যারাডে কাটা, এই টু হচ্ছে এখান থেকে কাটা, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি W/ হচ্ছে কি W/ আমরা কত পাচ্ছি, W/ হচ্ছে কি এই যে যেহেতু আয়রন বা ফেরাস কথা বলছে, সো আয়রনের আণবিক ভর কত জানি আমরা 55.85, বা আমরা কি বলতে পারি 56 বলতে পারি, সো ইকুয়াল হচ্ছে কত 1, দ্যাটস ওয়াই এখান থেকে W ইকুয়াল বলতে পারবো 55.85 টিলস টু আমরা বলতে পারবো যে ভাইয়া 56। সো এখানে আমাদের অপশন দেখো 56 কোথায় আছে, এই যে ভাইয়া এখান থেকে অপশন আছে 56। সো দেখো কত সহজে আমরা এখান থেকে কি করলাম, এই কোশ্চেনটা ক্র্যাক করে ফেললাম। দেখো এখানে কত সহজে আমরা কি করলাম, এই কোশ্চেনটা এখান থেকে ক্র্যাক করে ফেললাম, যে ভাইয়া 56 হবে আনসার। ওকে, সো একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা, সবাই একটু ভাইকে বলেন এটা ক্লিয়ারলি সবার বোঝা গেছে কিনা। ওকে, চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করব। 12 নম্বর আমাদের কোশ্চেনটা কি বলছে একটু লক্ষ্য করো। 12 নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলছে যে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে, অর্থাৎ সিলভার যে আছে সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত আমাদের সেটা বের করতে হবে। এখন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিভাবে বের করব, বা সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যে রয়েছে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কিভাবে বের করতে হয়, বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের কনসেপ্টটা কি সেটা জিনিস আমরা হচ্ছে জানি। এখন এইখানের মধ্যে সিলভার যে আছে, সিলভারের ক্ষেত্রে আমরা কি জানি, সিলভারের আণবিক ভর কত জানি, সিলভারের আণবিক ভর আমরা জানি 108, কি হয় থেকে 108 হয় থেকে সিলভারের আণবিক ভর, সিলভারের আণবিক ভর কত হয় থেকে 108 হয়। কিন্তু কথা হচ্ছে এখান থেকে যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ফ্যারাডের প্রথম সূত্রের মধ্যে W সমানুপাতিক আমি কি বলছিলাম, অর্থাৎ কোনো পদার্থের মধ্য দিয়ে বা কোনো গলিত বা দ্রবীভূত তড়িৎদ্বারের মধ্যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কি হয় থাকে, যে ওইটার মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটার পরিমাণের সমানুপাতিক হয় থাকে, সো চার্জের পরিমাণের সমানুপাতিক। তাহলে ডাব্লিউ সমানুপাতিক আমি কি বলছিলাম ZQ, এবং এই জেডটাকে বলছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, কি বলছিলাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলছিলাম। এখন এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা আছে এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এই জেড দিয়ে আমরা এখান থেকে বের করবো, যেটা লিখছিলাম M/EF হয়ে থাকে। এখন এইখানের মধ্যে এম যে আছে, এম হচ্ছে কি আমাদের সিলভারের জন্য এম এর মান হচ্ছে যে 108, আর সিলভার কি হয় থাকে +1 আয়ন চার্জ কি হয় থাকে আদান প্রদান হয়, যার কারণে একটা মাত্র ইলেকট্রন আদান প্রদান চার্জ হয় থাকে, যার কারণে ই এর মান কত হবে অনলি ফর 1 হবে। এবং এইখানের মধ্যে কি হবে যে ভাই এফ এর মান হচ্ছে 96500, সো এটা দিয়ে ক্যালকুলেশন করলে তুমি যত পাবা ততই হচ্ছে আনসার। আর 108 ভাগ কি করবা, 108 ভাগ যদি আমরা কি করে দেখি 108 ভাগ কি করবো 96500 দিয়ে এলে যত আসবে সেটা হচ্ছে আনসার। অর্থাৎ এখান থেকে আমরা পাবো যে 1.00 এরকম আমরা পাবো, 1.11 × 10⁻³ এইটা আমরা পাবো। সাইন্টিফিক ওয়েতে যদি নাও তাহলে হচ্ছে আমাদের এইটা চলে আসবে। সো একটু জাস্ট ভাইকে বলো এটা সবাই বুঝতে পারছেন কিনা। একটু ভাইকে জানাও যে এটা সবার ক্লিয়ার কিনা,
জাস্ট এটা ক্যালকুলেশন করলে যত পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। 13 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের? 13 নম্বর দেখো এখানে কোশ্চেনটা কি বলছে যে জিঙ্ক যেটা আছে অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার যা আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে, যেখানে আমাদের কি দেওয়া আছে 0.76 ভোল্ট বলা আছে। এবং এখান থেকে সিলভার থেকে সিলভার প্লাস আয়নে পরিণত হয়েছে। কি হয়েছে? সিলভার থেকে সিলভার প্লাস আয়নে পরিণত হয়েছে। এবং যেখানে আমরা দেখতেছি দুইটার ক্ষেত্রে আমাদের কি আছে ভাইয়া? দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি জারণ বিভব ঘটছে। কি ঘটছে? জারণ বিভব। আর এটার ক্ষেত্রেও জারণ, এটার ক্ষেত্রেও আমাদের কি ঘটছে? জারণ ঘটছে। এখন দুইটার ক্ষেত্রে যেহেতু জারণ ঘটছে, এখন তড়িৎদ্বারের সমন্বয় কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এর মান কত হয় থেকে সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। এখন এইখানের মধ্যে তুমি এখানে একটা শর্টকাট ট্যাকট্রিক্সের মাধ্যমে খুব সহজেই হচ্ছে এই বিষয়টার কোশ্চেনটা আনসার করতে পারো। সেটা কীরকম? সেটা হচ্ছে যদি তোমাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বের করতে পারে, এখানে আমাদের বলছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে এক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে কি করবা, ইনর্ট সেল যেটা হয়েছে ইনর্ট সেলটা বের করার ওয়েটাকে, ইনর্ট সেল বের করার ওয়েটা হচ্ছে তুমি এখান থেকে আমাদের যেই সকল হচ্ছে মৌলের ক্ষেত্রে আমাদের প্রমাণ বিজারণ বিভব বা জারণ বিভব যাই দেয়া থাক না কেন সেই দুইটার ক্ষেত্রে যাতে সেম সেম থাকে, অর্থাৎ এখানেও জারণ বিভব বলা আছে এখানেও জারণ বিভব বলা আছে, মানে দুই জায়গায় অর্থাৎ যে দুইটার মান দেয়া থাকবে ওই দুটার মানে কি করবা ভাইয়া, যে সেম সেম রাখতে হবে। যদি বিজারণ বলে তাহলে বিজারণ, যদি জারণ বলে দুইটার ক্ষেত্রে কি করতে হবে, জারণ করতে হবে। এখন আমি এইখানের মধ্যে থেকে জারণ থেকে আমি কি করতে চাই, বিজারণ বের করতে চাই। কি করতে চাই? বিজারণ বের করতে চাই। তার মানে ঘটনা কি, বিজারণ হচ্ছে আমি ইনর্ট সেল জিঙ্ক 2+ থেকে আমি জিঙ্কে যাবো, এরকম যদি আমি লিখি তাহলে এটার মানটা মাইনাসটা কি হয়ে যাবে, সরি প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 0.76 এত আমি ভোল্ট তখন বলতে পারবো। এখন আমার কথা হচ্ছে যেহেতু জারণ বিভব দিয়েছে দুইটার ক্ষেত্রে জারণ জারণ আছে, এখন যদি বিজারণ দেওয়া থাকতো দুইটার ক্ষেত্রে বিজারণ দেওয়া থাকতো, তখন ইনর্ট সেলটা বের করার ওয়েটা আমার কি ভাই, বড় মান মাইনাস ছোট মান। কি বলবো? বড় মান মাইনাস ছোট মান। তুমি যদি করে দাও তাহলে ভাই এখান থেকে তোমার আনসারটা খুব সহজেই ক্র্যাক হয়ে যাবে। যেহেতু আমাদের দুটোর ক্ষেত্রে জারণ বিভব বলছে, এখন ভাই প্লাস 0.76 বড় নাকি মাইনাস 0.799 বড়? অবভিয়াসলি আমাদের প্লাস মানটা বড় হবে, যার কারণে আমি বড় মান কি লিখলাম ভাইয়া, বড় মান লিখলাম 0.76। এইখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে, ছোট মান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 0.799 এত ভোল্ট হবে। অর্থাৎ এই দুটাকে যোগ করে দিলে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবো। সো একটু ভাইকে বলো এটা যোগ করে যে আসলে এই কোশ্চেনটার আমাদের কাঙ্ক্ষিত আনসার কত আসতেছে এবং এখান থেকে আমরা কত আনসারটা পাবো। সো একটু জাস্ট ভাইকে জানান। (0.799 প্লাস এখান থেকে আমরা পাবো 0.76, 0. কি পাবো 76, সো 1.55 এইটা হচ্ছে আমাদের আনসার, হচ্ছে 1.559 হচ্ছে এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। সো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি আনসার। দেখো আমরা কত সহজেই হচ্ছে এখান থেকে এই কোশ্চেনটাকে ক্র্যাক করতে পারলাম, জাস্ট বড় মান মাইনাস ছোট মান এই সকল বিষয় জানা থাকলেই তুমি এখান থেকে এই কোশ্চেনটা ক্র্যাক করতে পারবে। তো 14 নম্বর কোশ্চেনটা আমরা এখান থেকে দেখবো। 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে কোষ বিক্রিয়া, যেহেতু এখানে কোষের একটা কি দিয়েছে, বিক্রিয়া দেওয়া আছে, এটা হচ্ছে কোষের অর্থাৎ টোটাল আমাদের জারণ বিজারণ দুটাই ঘটার পর এখানে কোষ বিক্রিয়াটা আমাদের চলে আসছে। উক্ত কোষের বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া কোনটি? এখন অ্যানোডের বিক্রিয়া কি ঘটে থাকে আর ক্যাথোডে কি ঘটে থাকে এই বিষয়টা তোমার জানা থাকলেই তুমি ভাই এখান থেকে কোশ্চেনটা ক্র্যাক করতে পারবে। তাহলে অ্যানোড যে আছে, অ্যানোডের মধ্যে আসলে কি ঘটে, অ্যানোড যে আছে অ্যানোডে কি ঘটে থাকে, অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে কি থেকে জারণ ঘটে। আর ক্যাথোডে কি ঘটে থাকে ভাই, ক্যাথোডে বিজারণ। জারণ মানে কি জানি, জারণ মানে হচ্ছে ছাড়ন, ইলেকট্রন কি করবে, ছেড়ে দিবে। আর বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন কি হবে ভাইয়া, ইলেকট্রন গ্রহণ করবে। এখন এইখানের মধ্যে অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ। এখন অ্যানোড যে আছে অ্যানোডের বিক্রিয়াটা কি হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে আসলে অ্যানোড যেহেতু বলছে যে অ্যানোডে কি হবে ভাইয়া, জারণ, অ্যানোডে কি করবে, জারণ, অ্যানোডে কি করবে, জারণ, অর্থাৎ যা জারণ বিভব কি হবে বেশি হবে সার ক্ষেত্রে কি হবে, জারণ করবে। এখন এইখানের মধ্যে মৌল কি দেওয়া আছে, যে ভাই হাইড্রোজেন দেওয়া আছে আর কি আছে, কপার দেওয়া আছে। এখন হাইড্রোজেন আর কপারের মধ্যে অ্যানোডের মধ্যে যেহেতু ঘটবে, অ্যানোডের মধ্যে কি করবে, জারণ করবে। আর জারণ বিভব কার বেশি হবে, হাইড্রোজেনের নাকি কপারের? অবভিয়াসলি আমরা কি জানি, সক্রিয়তা সিরিজের মধ্যে দেখছিলাম হাইড্রোজেনের পর কি আছে, কপার আছে, তারপর হচ্ছে কি ভাই যে সিলভার ছিল, তারপর হচ্ছে এখান থেকে আমরা দেখছিলাম মার্কারি, তারপর হচ্ছে গোল্ড দেখছিলাম এরকম। তাহলে হাইড্রোজেনের নিচের দিকে আমাদের কি হচ্ছে, কপার অবস্থান করতেছে, অর্থাৎ হাইড্রোজেন যে আছে হাইড্রোজেনের জারণ বিভব কি হয়ে থাকে বেশি, জারণ কি হয়ে থাকে, জারণ বেশি, হাইড্রোজেনের জারণ বিভব বেশি কপারের থেকে।
বেশি, যার কারণে কি হবে ভাইয়া কপারের আমাদের জারণ ঘটবে, অর্থাৎ অ্যানোডে কি ঘটে থেকে জারণ ঘটে থেকে, সবসময় অ্যানোডে কি ঘটে থেকে জারণ ঘটে থেকে, যার কারণে আমরা এখান থেকে লক্ষ্য করবো যে এই যে কপারের থেকে কি হবে হাইড্রোজেনের জারণ বিভবের মান বেশি হয় থেকে, যেহেতু হাইড্রোজেনের জারণ বিভবের মান বেশি হয় থেকে যার কারণে অ্যানোডের মধ্যে আমাদের কি ঘটবে জারণ ঘটবে কার এই হাইড্রোজেনের জারণ ঘটবে, কোনোভাবেই কপার 2+ কি ঘটবে না জারণ ঘটবে না, যার কারণে আমাদের বিক্রিয়াটা কি হবে ভাইয়া হাইড্রোজেন যে আছে জারণ মানে ইলেকট্রন ছাড়ান, দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করবে 2 হাইড্রোজেন প্লাস এখানে পরিণত হয়ে যাবে। সো এখান থেকে যদি আমরা অপশনটা লক্ষ্য করি এখানে কি করছে ইলেকট্রন গ্রহণ করছে, আর এইখানের মধ্যে দেখতেছি এটা কি করছে বিজারণ ঘটছে, মানে ইলেকট্রন গ্রহণ করছে বিজারণ ঘটছে হবে না। কপারের মধ্যে এখান থেকে দেখছি কপারের মধ্যে কি করছে এখানে জারণ ঘটছে, বাট এর তো জারণ হওয়ার সম্ভব না, এর তো জারণ হওয়া সম্ভব না, এখানে জারণ ঘটছে কিন্তু কপারের তো জারণ হবে না, কারণ কি এইখানের মধ্যে হাইড্রোজেন যে আছে সক্রিয় স্থিতি যে উপরের দিকে অবস্থান করছিল যা জারণ বিভব বেশি, সো ওকে টেক্কা দিয়ে তো এ তো চাইতে পারবে না, দ্যাটস ওয়াই আমাদের এই অপশনটা হবে না। এইখানের মধ্যে কি করছে বিজারণ ঘটছে, এইখানের মধ্যে বিজারণ ঘটছে বিজারণ ঘটছে, বাট আমাদের চাইছে কি ভাইয়া এইখানের মধ্যে অ্যানোডের মধ্যে বিক্রিয়া কি করবে, কি করতে চাইবে যে অ্যানোডের মধ্যে আসলে কোন বিক্রিয়া ঘটবে সেটা আমাদের কাছে আছে। সো অ্যানোডের মধ্যে যেহেতু জারণ, সো এইখানের মধ্যে দেখো হাইড্রোজেন গ্যাস এই দুটো ইলেকট্রন দিয়ে এদিকে নিয়ে আসে, হাইড্রোজেন দুটো ইলেকট্রন এদিকে মাইনাস করে দেয়, তাহলে 2 হাইড্রোজেন প্লাস চলে আসতেছে। টু হাইড্রোজেন প্লাস চলে আসছে, সো যার কারণে আমাদের কি হবে ভাইয়া কাঙ্ক্ষিত আনসার কি হবে এই যে এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটা আমাদের কি হবে ভাইয়া কাঙ্ক্ষিত আনসার হবে। সো সবাই একটু ভাইকে বলো এটা সবাই বুঝতে পারলেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। ওকে চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেন যে আছে নেক্সট কোশ্চেনটা একটুখানি আমরা লক্ষ্য করি যে আসলে কি বলছে এটা। 15 নাম্বার কোশ্চেন কি বললো যে এ এন একটা হচ্ছে কি যে মৌল দেওয়া আছে অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ দেওয়া আছে, এবং বি একটা মৌল যেটা হচ্ছে সলিড বা কঠিন অবস্থায় আছে, যে এখান থেকে আছে এ একটা মৌল উৎপন্ন হয়েছে আর এখান থেকে কি হয়েছে ভাইয়া বিএন প্লাস হচ্ছে একটা মৌল যেটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন উৎপন্ন হয়েছে। বিক্রিয়া আলোকে নার্নস সমীকরণ, এখন বিক্রিয়া আলোকে নার্নস সমীকরণ কখন হবে, নার্নস সমীকরণ যখন হচ্ছে কি ভাইয়া নার্নস সমীকরণ আসলে কখন নার্নস সমীকরণ ইউজ করা হয় থেকে যখন কি থেকে সমীকরণের মধ্যে কি থাকে থাকবে সমীকরণের মধ্যে কি থাকবে ঘনমাত্রা দেওয়া থাকবে, দেয়া থাকে তখন বেসিক্যালি এটাকে ইউজ করা হয়, আদারওয়াইজ ইনট সেল যেটা আছে প্রমাণ তড়িৎদ্বার বিভব যে আছে এটাকে আমরা ইউজ করে থাকি, অন্যথায় আমাদের নার্নস সমীকরণ আমরা কি করি না ইউজ করি না। সো যেহেতু আমরা নার্নস সমীকরণ যে আছে এই নার্নস সমীকরণটা দেখতেছি, এই নার্নস সমীকরণ আসলে কোনটাকে বলবো আমরা সেটা এখান থেকে আমরা ক্লাসিফাইড করবো, এবং নার্নস সমীকরণের ক্ষেত্রে যে ভাই কোনো কিছুর একটা পদার্থের ক্ষেত্রে যদি আমাদের কি থাকে সলিড অবস্থা বা কঠিন অবস্থা দেওয়া থাকে এটার মান বেশি বা ঘনমাত্রা আমাদের কি থেকে 1 ধরে নেওয়া হয় থাকে, এবং এই যে বি যে আছে বি এর ঘনমাত্রা কি হবে 1 হবে। সো এখান থেকে আমরা জানি যে নার্নস সমীকরণের ক্ষেত্রে আমাদের রেশিওটা যে আছে অর্থাৎ লনের রেশিওটা যে আছে এটা উৎপাদের মাইনাস হচ্ছে কি ভাগ বিক্রিয়কের হয় থেকে, অর্থাৎ এখানে উৎপাদ আছে কি বি এন প্লাস, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদের উপরের পার্ট থাকবে, এখানে এ আছে যার কারণে এই অপশনটা আমাদের হবে না, এই অপশনটা আমাদের হবে না, এবং এখান থেকে এই যে বি এন প্লাস এই যে এটা হওয়ার চান্স আছে বি এন প্লাস বাই হচ্ছে কি এই যে এ এন প্লাস, সো এইটা হবে। সো এখান থেকে আমরা জানি এর সমীকরণ বা সূত্রটা কি হচ্ছে যে ডিরেক্ট যে ই সেল ইকুয়াল ইনট সেল মাইনাস অর্থাৎ প্রমাণ তড়িৎদ্বার বিভব যে রয়েছে এই প্রমাণ তড়িৎদ্বার বিভবটা এটা থাকবে, এবং এইখান থেকে আর টি লন এন এফ যে রয়েছে ই লন বি এন প্লাস বাই হচ্ছে কি এ এন প্লাসের ঘনমাত্রা। এখন বলতে পারো ভাই এই সমীকরণটা কেন হইল না, ভাই আমরা জানি লন থেকে লগে গেলে 2.303 দ্বারা গুণ করতে হয়, হ্যাঁ এখানে করছে বাট এইখানে আমাদের এন মিসিং আছে যার কারণে আমাদের হবে না, কারণ এন যে আছে অর্থাৎ এনটা এখানে বেসিক্যালি ই যে আছে অর্থাৎ আমাদের যে কতটা ইলেকট্রন আদান প্রদান করলো সেটার মান বা তুল্য সংখ্যা যে আছে তুল্য সংখ্যাকে এখান থেকে মেজারমেন্ট করে দিয়ে থাকে, সো এন এখানে নাই এখানেও এন অ্যাবসেন্ট আছে যার কারণে আমরা এই অপশন আর এই অপশনকে আমরা নিতে পারতেছি, যার কারণে এখান থেকে কাঙ্ক্ষিত অপশন আমাদের কি হবে বা কাঙ্ক্ষিত আনসার কি হবে ইনট সেলের এই যে ই সেল ইকুয়াল ইনট সেল মাইনাস আর টি বাই এন এফ লন বি এন প্লাস বাই হচ্ছে কি যে এ এন প্লাস এর ঘনমাত্রা আমাদের হবে। সো একটু ভাইকে বলো এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, কারো কোথাও কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা। একটু জাস্ট ভাইকে বলো এই যে এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে চলেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে মুভ করবো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি আমাদের পরিবেশ রসায়ন অধ্যায় যে আছে এই পরিবেশ রসায়ন অধ্যায়ের এই পোর্শন থেকে আসে এই কোশ্চেনটা।
সো এটা হচ্ছে পরিবেশ রসায়নের প্রশ্ন আমাদের, এটা 1 নাম্বার দিয়ে আমরা শুরু করলাম। সো 1 ATM বলতে কত প্যাসকেল আমাদেরকে বুঝিয়েছে সেটা হচ্ছে আমরা দেখব। এখন 1 ATM যে আছে আমরা জানি যে প্যাসকেল বা চাপ যে আছে, এই যে প্যাসকেল যে আছে, প্যাসকেল হচ্ছে PA দ্বারা, অর্থাৎ সায়েন্টিস্ট প্যাসকেল আমাদের বেসিক্যালি কি করছে, এই সূত্রটা বা চাপের একক দিছে, বা চাপ নিয়ে হচ্ছে কনসেন্ট্রেশন ছিল। সো আমরা জানি চাপ কি হয় থেকে P = F/A, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলে থাকি, চাপ বলে থাকি। এই যে F/A যে রয়েছে প্রতি একক ক্ষেত্রফলের উপর, এই চাপের একক যে রয়েছে, চাপের একক হচ্ছে 1 ATM বা বায়ুমণ্ডলীয় চাপ 1 ATM। 1 ATM ইকুয়াল কি লেখা যায়, 101.325 এত প্যাসকেল লেখা যায়। অথবা আমরা এখান থেকে লিখতে পারি 760 মিলিমিটার মার্কারি, অথবা 760 টর, অথবা আমরা এখান থেকে লিখতে পারি 76 সেন্টিমিটার মার্কারি। ওকে, এরকম আমরা হচ্ছে এখান থেকে এটা লিখতে পারি। এখন এই যে এই কনসেপ্ট থেকে হচ্ছে আমরা এইগুলো লিখতে পারি। সো ওই কনসেপ্টের আলোকে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে কত প্যাসকেল আমাদের হবে। সো এখান থেকে 101.325 যে আছে, 101.32 এখানে স্কোয়ার হলে হবে না, 10⁵, কারণ এই যে 1 2 3 4 5, অর্থাৎ এখানে যদি আমি নিয়ে আসি 1 2 3 4 5, এই যে এখানে আমি যদি নিয়ে আসি তাহলে 10⁵ কি করতে হবে, 5 আমাদের দিতে হবে, অর্থাৎ 1.01325 দিলে 10⁵ দিতে হবে। সো এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ভাইয়া চাপের এককগুলো যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে চাপের একক। চাপের একক নিয়ে আমরা হচ্ছে এই কোশ্চেনটা এই কারণে লিখেছিলাম, চাপের এককের এই কনসেপ্টটা থেকে। সো এই কারণে হচ্ছে এই কোশ্চেনের আনসার কি হবে, এইটা হবে। 2 নম্বরের কোশ্চেনে যদি আমরা মুভ করি তাহলে কি বলছে আমাদেরকে, এসটিপি এবং এসএটিপি, অর্থাৎ এসটিপি এবং এসএটিপি হচ্ছে দুইটা একক বা ইউনিট আমরা বলতে পারি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখন এসটিপি যে রয়েছে, এসএটিপি যে রয়েছে, এসএটিপির ক্ষেত্রে আমরা কি জানি যে এসএটিপির ক্ষেত্রে তাপমাত্রা যে আছে এটা হচ্ছে 25°C তাপমাত্রা হয়, আর এসটিপির ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে 0°C তাপমাত্রা হয়ে থাকে। বা এনটিপি যে রয়েছে, এনটিপি এখানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার আছে। সো ওই কনসেপ্টগুলোর আলোকে আমরা এখান থেকে দেখতেছি আমাদের বলছে তাপমাত্রার পার্থক্য আসলে কত হবে, অর্থাৎ এই যে ডেলটি এর মান কত হবে, 25 মাইনাস কত হবে, 0। সো 25 মাইনাস 0 যদি হয় তাহলে এখানে কি কত হবে, 25 হবে, জাস্ট 25 কি হবে, পার্থক্য হচ্ছে 25°C হবে। এবং এসটিপি যে রয়েছে এবং এসএটিপি যে রয়েছে, এসএটিপি যে রয়েছে, এসএটিপির ক্ষেত্রে কি থাকে যে 24.789 এত লিটার হয় থেকে এর আয়তন, আর এসটিপির ক্ষেত্রে আয়তনটা কত হয় থেকে 22.4 এত লিটার হয়। সো এই দুটো কনসেপ্ট একটুখানি মাথায় রাখতে হবে, তাহলে দেখতে পারবা যে এখান থেকে খুব সহজেই কোশ্চেনগুলো ক্র্যাক করা যায়। 3 নম্বর কোশ্চেনটা আজ আসছে। 3 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের, যে ভাই গেলুসাকের চাপের সূত্র কোনটি। গেলুসাক যে আছে, গেলুসাকের চাপের সূত্র আমাদেরকে বলছে, বা রেনোর চাপের সূত্র আমাদেরকে বলি, কি বলি, রেনোর চাপের সূত্র। এখন গেলুসাক এবং এইখান থেকে আমরা বয়েলের সূত্র যে আছে, বয়েলের সূত্রটা আমরা দেখবো। এইখানের মধ্যে বয়েলের সূত্র বেসিক্যালি এইটাকে আমাদের বলতেছে বয়েলের সূত্র। বয়েল যে আছে, বয়েল মানে হচ্ছে কি ভাই, সিদ্ধ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি স্থির তাপমাত্রা ও নির্দিষ্ট স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের কি হবে ভাইয়া, ব্যস্তানুপাতিক হবে। তখন আমরা ওই কনসেপ্ট থেকে বলতে পারবো ভি রয়েছে, এখান থেকে আমরা সমানুপাতিক উদাহরণের জন্য কে ইন্টু 1/p নিয়ে আসি, তো আমরা পিভি ইকুয়াল কি বলতে পারি, কে বলতে পারি। এটাকে আমাদের বলা থাকে বয়েলের সূত্র। চার্লসের সূত্র যেটা আছে, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হবে, চাপ স্থির থাকবে, কি থাকবে, চাপ স্থির থাকবে। এই যে পি যে আছে এটা হচ্ছে চাপ স্থির, চাপ স্থির চাপে এই যে ভি সমানুপাতিকটি, যেটাকে আমরা বলতে থাকি চার্লসের সূত্র, কি বলতে থাকি, চার্লসের সূত্র বলে থাকি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ভি কে টি, তাহলে এখানে ভি/টি ইকুয়াল আছে কে, আমরা বলতে পারি এই সূত্র। এখন এখান থেকে আমাদের কি দেওয়া আছে, যে গেলুসাকের সূত্র। এই যে এইখান থেকে যদি আমাদের চাপ স্থির থাকে, কি থাকে, চাপ স্থির থাকে এবং তাপমাত্রা যদি স্থির থাকে, চাপ এবং তাপমাত্রা যদি দুইটাই স্থির থাকে, এই দুটো কনসেপ্টের ক্ষেত্রে কোনো গ্যাসের আয়তন কি দেয়, তার মোল সংখ্যা দিয়ে রয়েছে মোল সংখ্যার সমানুপাতিক। তখন আমরা এটাকে বলে থাকি অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র বলে থাকি। সো এই যে আমরা এখানে যেহেতু 3টা পার্ট দেখে ফেলেছি, সো বাকি এই অপশনটা হচ্ছে আমাদের কি ভাইয়া, রেনোর সূত্র বা চাপীয় সূত্র আমরা বলি, আয়তন অর্থাৎ সম-আয়তনীয় হয়। অর্থাৎ এখানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা কি হয় থাকে, সমানুপাতিক হয় থাকে, যেটাকে আমরা বলতেছি গেলুসাকের সূত্র। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্র কোন ধরনের। অর্থাৎ বয়েলের সূত্র আমরা কিছুক্ষণ আগেই থেকে ফেলেছি, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, অর্থাৎ টি কি থাকবে, স্থির থাকবে, স্থির তাপমাত্রা এবং হচ্ছে এন, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উপর ওই গ্যাসের, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সো ভি ইকুয়াল কে ইন্টু 1/p। এখন এই যে এখান থেকে আমরা বলতে পারি
পিভি ইকুয়াল হচ্ছে কি ভাইয়া কে হয়। যখন আমাদের তাপমাত্রা স্থির তখন আমরা সেটাকে বলে থাকি আইসোথার্ম। কি বলে থাকি আইসোথার্ম বা আইসোথার্ম বা আইসোথার্মাল আমরা বলে থাকি। সো এটা কি হবে আমাদের ভাইয়া আইসোথার্ম দেখে, কারণ সবগুলো জায়গার ক্ষেত্রে তাপমাত্রা কি হয়ে থাকে সমান হয়ে থাকে। আইসোমোল মানে কি ভাইয়া সমমোল, সমমোল আর সব জায়গায় মোল সংখ্যা কি হবে সমান হবে। কিন্তু এইখানের মধ্যে স্থির ধরা হয়েছে, কিন্তু এদের বেসিক্যালি ডিপেন্ড করে থাকে কিসের ওপর, এই যে আমাদের থার্মালের ওপর। আইসো বার যে রয়েছে, আইসো বার হচ্ছে চাপের ওপর, অর্থাৎ আইসো বার যে রয়েছে এটা চাপ যে রয়েছে আইসো বার। আর আইসো কোর যে রয়েছে আয়তন, সম আয়তনীয়, সম আয়তনীয় যদি হয় থাকে, যেটা আমরা হচ্ছে গেলুসাকের সূত্রের মধ্যে দেখেছি, গেলুসা। কারণ কি এখানে ভি কি ছিল স্থির ছিল। আর আইসো বার যে রয়েছে বার হচ্ছে চাপ যে রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে চার্লসের সূত্রের মধ্যে দেখা যায়, চার্লসের সূত্রের মধ্যে এটা দেখা যায়। সো এই কারণে হচ্ছে এটা আমরা দেখে ফেললাম। ওকে, সো 5 নাম্বার কোশ্চেন দেখো। স্থির আয়তনে, ওই যে সম আয়তনী আমরা যেটা বললাম সেইটা হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের P/T বনাম হচ্ছে কি ভাইয়া যে সম আয়তন, যেহেতু বলছে স্থির আয়তনে, যার কারণে স্থির আয়তন যখন বলে দিয়েছে সো ভি স্থির যদি হয় থাকে তাহলে পি সমানুপাতিক কি হবে আমাদের ভাইয়া পি সমানুপাতিক টি, এই সূত্র হচ্ছে। এবং এখান থেকে এনও স্থির আছে, তাহলে পি সমানুপাতিক টি যদি হয় থাকে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো পি ইকুয়াল কে টি, এখান থেকে আমি বলতে পারবো P/T ইকুয়াল কি বলা যাবে কে বলা যাবে, অর্থাৎ P/T অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অক্ষ হবে ওয়াই অক্ষ, আর এটা হবে আমাদের কি ভাইয়া এক্স অক্ষ হবে। তাহলে যদি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ হয়ে থাকে তাহলে P/T যদি ওয়াই অক্ষ হয় থাকে, P/T এটা হচ্ছে কোন অক্ষে ওয়াই অক্ষে আছে ইকুয়াল হচ্ছে কে, আর P/2 অর্থাৎ এই যে ওয়াই ইকুয়াল কে যেটা হচ্ছে এক্স অক্ষের কি হবে ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হবে। কি হবে এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে কি আয়তাকার অধিবৃত্ত, এটা কি বলা আছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত হওয়ার শর্ত কি, যদি দুইটা ভেরিয়েবলের কনস্ট্যান্ট যদি কি থাকে, দুইটা ভেরিয়েবলের গুণফল বা চলকের গুণফল যদি কি হয়ে থাকে একটা ধ্রুবক হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি আয়তাকার অধিবৃত্ত হয়ে থাকে। আর এটা যদি নেগেটিভ পার্ট আসে তখন, আর এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যে ওয়াই ইকুয়াল এম এক্স এর এরকম সমীকরণ আসলে আমাদের বেসিক্যালি এরকম হবে ওয়াই ইকুয়াল এম এক্স। আর এইটা হচ্ছে আমাদের কি দেখছি ওয়াই ইকুয়াল হচ্ছে ভাই এখান থেকে কে পাইছি যেটা হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল, এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। ওকে, চলেন 6 নাম্বার কোশ্চেন আমরা দেখে ফেলবো। 6 নাম্বার কোশ্চেন কি বলছে, 6 নাম্বার কোশ্চেন বলছে যে 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়ে থাকে পিভি ইকুয়াল কি হয়ে যায় এনআরটি হয়ে যায়। পিভি ইকুয়াল যদি এনআরটি হয়ে থাকে যেটাকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি। এখন আদর্শ গ্যাসের সমীকরণটা কি আসলো ভাইয়া, যে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র যে রয়েছে অ্যাভোগাড্রো সূত্রগুলো মিলায় হচ্ছে আমরা পিভি ইকুয়াল এনআরটি এই সমীকরণটা পেয়ে থাকি। এখন এইখানের মধ্যে 8 গ্রাম হিলিয়াম গ্যাস বলছে, 8 গ্রাম বলা মানে কি ডাব্লিউ এর মানে এখান থেকে বলছে আমাকে যে 8 গ্রাম, আর এখান থেকে হিলিয়াম গ্যাস যে রয়েছে হিলিয়াম গ্যাসের আণবিক ভর কত হয় থাকে যে ভাই 4 হয় থাকে, 4 হয়ে থাকে। সো এখান থেকে আদর্শ সমীকরণ কি হবে পিভি ইকুয়াল আমরা জানি W/M ইকুয়াল RT, এদের সাথে রিলেশন যদি করি তাহলে পিভি ইকুয়াল ডাব্লিউ এর মান কত পাচ্ছি, ডাব্লিউ এর মান পাচ্ছি আমরা হচ্ছে এখান থেকে যে 8, আর এখানের মধ্যে পাচ্ছি 4, এখানে RT, তাহলে এখান থেকে পিভি ইকুয়াল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল 4 দুগুণ 8 RT হচ্ছে পাচ্ছি, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি ইকুয়াল টু RT, পিভি ইকুয়াল টু RT, এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর এটা হচ্ছে নর্মাল আমাদের সমীকরণ, বাট হিলিয়াম গ্যাসকে অ্যাপ্লাই করে যখন আমরা কি করবো ভাই আদর্শ গ্যাসের সমীকরণ নিব তখন আমাকে ওই সূত্রটা কি করতে হবে, এটার মেইন যা যা ফরম্যাট ছিল সেটাকে আমাকে ইউজ করতে হবে। ওকে, সো 7 নাম্বার কোশ্চেন দেখেন। 7 নাম্বার কোশ্চেন কি বলছে ভাইয়া যে এসআই পদ্ধতিতে আর এর মান কত। অর্থাৎ আমরা জানি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যে রয়েছে, এই সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যে আছে এখান থেকে আমরা জানি যে পিভি ইকুয়াল কি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল এনআরটি, এই সমীকরণের মধ্যে আমরা কি করবো আর এর মান বের করবো, আর ইকুয়াল বলবো পিভি বাই কি ভাইয়া এনটি, পিভি বাই এনটি আমরা ইউজ করবো। যদি এইখানের মধ্যে পি এর মান কি করে থাকে এসআই একক নেই, এসআই একক মানে কত, এসআই একক মানে হচ্ছে 101.325 এত নিউটন পার মিটার স্কয়ার বা কি থেকে বা প্যাসকেল আমরা যেটাকে বলে থাকি। আর ভি এর মান যদি আমরা কি থেকে ভাই মিটার কিউব, এসআই একক হচ্ছে কত, এসআই একক হচ্ছে মিটার কিউব। সো এইখানের মধ্যে কি করব 22.4 × 10⁻³ এত মিটার কিউব যদি নিয়ে থাকি, এবং এন এর মান যদি কি থাকে এন এর মান যদি 1 মোল নেই কি নেই 1 মোল নেই, এবং টি এর মান যদি 273 নেই কি নেই 273 কেলভিন নেই, তাহলে এখান থেকে আমরা হচ্ছে আর এর মানটা এখান থেকে পাবো আর ইকুয়াল 101.325 ইন্টু হচ্ছে ভি এর মান হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ ভাগ এখান থেকে আমরা দেখবো 273 ইন্টু হচ্ছে 1 মোল, ক্যালকুলেশন করলে 8.314 জুল পার কেলভিন পার মোল। ঠিক সিমিলারভাবে যদি আমরা কি দেখি যে সিজিএস পদ্ধতিতে নেই সিজিএস, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ভাইয়া
8.314 ইন্টু হচ্ছে ইন্টু 10⁻7 এত আর্ক, কারণ আমরা জানি 1 জুল ইকুয়াল কি লেখা যায় 10�7 এত আর্ক লেখা যায়। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এটা হচ্ছে ক্যালোরি এককে, আর এর মান ক্যালোরি হবে, অর্থাৎ 1.987 ক্যালোরি হয়ে থাকে। আর এই যে এটা হচ্ছে লিটার এটিএম হবে, লিটার এটিএম যেটা হচ্ছে লিটার এটিএম হবে আর এর মান। লিটার এটিএম বলতে কি বোঝায়, এখান থেকে আয়তন যেটা হচ্ছে 22.4 লিটার হবে, পি এর মান কত হবে ভাইয়া 1 এটিএম আমরা ধরে নিয়ে এখান থেকে এই সমীকরণের মধ্যে বসাই দিলে আমরা এখান থেকে আনসার পেয়ে যাবো। সো এসআই একক পদ্ধতিতে হচ্ছে এইটা, অর্থাৎ এটা হচ্ছে এসআই একক পদ্ধতিতে যে 8.314 এসআই একক পদ্ধতিতে 8.314 জুল পার কেলভিন পার মোল হয়ে থাকে। 8 নাম্বার কোশ্চেন আমরা দেখবো। 8 নাম্বার কোশ্চেন কি বলছে, এক মোল গ্যাসের গতীয় সমীকরণ কোনটি হয় থাকে, অর্থাৎ এক মোল গ্যাসের জন্য এন এর মান আমাদের কত দেওয়া আছে, এন এর মান আমাদের বলা আছে 1। তাহলে আমরা গ্যাসের গতীয় শক্তির সমীকরণ কি জানি, পিভি ইকুয়াল 1/3 mn/c² আমরা জানি, অথবা এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে বলতে পারি পিভি ইকুয়াল 1/3 mn/c²। বাট গতিশক্তির সমীকরণ যেটা রয়েছে, গতিশক্তির সমীকরণ আমরা আবার এভাবে জানি, ইকে ইকুয়াল কি যায় 3/2 nRT, এই কনসেপ্টও আমরা জানি। সো ওইখান থেকে হচ্ছে আমরা 3/2 nRT যে রয়েছে এই সমীকরণ অনুযায়ী, যেহেতু এন এর মান কত আছে 1 আছে, যার কারণে ইকে ইকুয়াল কি বলবো, ইকে ইকুয়াল হলো 3/2 RT, ইকে ইকুয়াল 3/2 RT, এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর যখন আমাদের কি থাকবে যে কে ইকুয়াল আমরা R/N এ, আর এটাকে বলা থাকে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক, যেটার মান হয় থেকে 1.38 × 10⁻23 এত জুল পার মলিকিউল হয় থেকে। ওকে, সো এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক হয়। সো গ্যাসের গতিশক্তির সমীকরণ আমরা এখান থেকে দেখে ফেললাম। 9 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, যে স্থির তাপমাত্রায়, তাপমাত্রা কি করে দিয়েছি, স্থির করে দিয়েছি, তাপমাত্রা স্থির। আর টি যদি কি হয় থাকে ভাই কনস্ট্যান্ট থাকে, টি যদি কনস্ট্যান্ট থাকে আরএমএস অর্থাৎ রুট মিন স্কোয়ার, যেটা আমরা জানি কি যে সি আরএমএস ভেলোসিটি বা বর্গমূল গড় বর্গবেগ, সেটা হচ্ছে √3RT বাই কি লেখা যায় আণবিক ভর ইকুয়াল লেখা √3p/ρ। সো এখান থেকে যেহেতু এইটা আমরা স্থির করে দিয়েছি, শুধুমাত্র আণবিক ভরের উপর ডিপেন্ড করতে হবে। সি আরএমএস ভেলোসিটি কি হয় থাকে ভাইয়া, যে তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর কম হবে তার সিআরএমএস ভ্যালুসিটি কি হবে, বেশি হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, অক্সিজেনের আণবিক ভর কত ভাইয়া 32, কার্বন ডাইঅক্সাইডের 44, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 32 আর 16 হচ্ছে 48, 32 আর 16 হচ্ছে সালফার 16 32 সরি 32 64 দাঁড়াবে এটা, কারণ সালফারের হচ্ছে 16 32 আর এখানে হচ্ছে 32 64। সো এখান থেকে আমরা দেখতেছি যার আণবিক ভর কম সেটার কি হবে, বেশি হবে। সো ক নাম্বার অপশনটাই হচ্ছে কারেক্ট অপশন। ওকে, চলেন নেক্সট 10 নাম্বার কোশ্চেন কি বলছে। 10 নাম্বার কোশ্চেন আমাদের বলেছে কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে না। ডাল্টনের আংশিক সূত্রটা কি বলে থাকে, যে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের যদি কি হয় থাকে, তাদের মোট তারা পরস্পরে কি করে থাকে, যে একবারে তোমাদের পার্শিয়ালি অর্থাৎ আলাদা আলাদাভাবে যে প্রেশারটা দিবে সেটার মোট সমষ্টি বা সমষ্টিটা কী হবে, মোট চাপের সমান হবে। সো এইখানে আমাদের কিছু কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো খেয়ে থাকে পরস্পরের সাথে কী করে না, যে ভাই বিক্রিয়া করে না, এরকম গ্যাসের হচ্ছে আমাদের এখান থেকে জানতে হবে যে আসলে কোন গ্যাসগুলো পরস্পরের সাথে বিক্রি করে না। এখানে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি সালফার অক্সিজেনের বিক্রি ঘটে তাহলে 100% এখানে বিক্রি ঘটে, বাট এইটার সাথে এইটার যে আছে এখানে বিক্রি অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়ে থাকে। সো এইটা হবে না, পরস্পরের সাথে বিক্রি করে না এরকম। সালফার ডাইঅক্সাইডের হাইড্রোজেন সালফারেও বিক্রি করে থাকে, যার কারণে এটা সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রি করে, কিন্তু এইখানের মধ্যে জিনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া আমাদের সরাসরি ঘটে না, যার কারণে এটা হবে না, এটা হবে আনসার। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে ভাই 11 নম্বর কোশ্চেন কি বলছে আমাদেরকে, যে 20 মোল এবং 30 মোল সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ এইটা হচ্ছে NA আর এটা হচ্ছে NB, এ এবং বি গ্যাস দ্বয়ের মোট চাপ অর্থাৎ পি টোটাল যেটা আছে, পি টোটাল চাপ কত বলছে 12 ATM। এ গ্যাসের আংশিক চাপ কত, আমরা আংশিক চাপ কি জানি, আংশিক চাপ যেটাকে আমরা পি এ দ্বারা এখানে প্রকাশ করতেছি, এখানে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশটা কি, নিজের মোল বাই মোট মোল, নিজের মোল বাই মোট মোল, এবং মোট চাপটা কত আছে 12। নিজের মোল আসলে কত, কারণ কি পি এ গ্যাস নিচ্ছি, তাহলে এ গ্যাসের মোল সংখ্যা কত, এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 20, আর এখান থেকে 20 মোল আর কি ছিল 30 মোল, কারণ মোট মোল 20 মোল আর 30 মোল ইন্টু হচ্ছে 12, তাহলে 20 30 50, আর এখানে হচ্ছে 20 বাই হচ্ছে 50 ইন্টু হচ্ছে 12, 2 2 কাটা, তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত 12 যখন 24 বাই হচ্ছে 5, 4 5 4 4 পয়েন্ট সামথিং লাইক 4.8। এটা হচ্ছে এখানের এই কোশ্চেনের আনসার। 13 নম্বর কোশ্চেন কি বলছে আসলে আমাদের, 13 নম্বর কোশ্চেন বলছে
অ্যামাকা লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়? অর্থাৎ অ্যামাকা লেখচিত্রের মধ্যে দেখতে পারবা যে আসলে এখানে জেটের মান যদি অর্থাৎ পিভি ইকুয়াল জেড এন আর টি, অর্থাৎ এখানে জেড হচ্ছে পেষণ গুণাঙ্ক, আমরা যেটাকে বলছি পিভি ইকুয়াল এন আর টি পেষণ গুণাঙ্ক। এই পেষণ গুণাঙ্ক যেটা আছে জেটের মান যদি 1 হয় থাকে সেটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মতো হবে। আর জেটের মান যদি 1 হয়ে থাকে এবং জেটের মান লেস দ্যান 1 হয়ে থাকে তখন আমাদের এখান থেকে বেসিক্যালি এটা ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়। আর এটা হচ্ছে বিকর্ষণ ঘটে থেকে, অর্থাৎ এখানে ধনাত্মক বিচ্যুতি দেখা যায়। এখন ঋণাত্মক বিচ্যুতি আসলে কোনটার ক্ষেত্রে দেখা যায়? অর্থাৎ এক্ষেত্রে যদি গ্রাফটা যদি আমরা প্লট করতে যাই তাহলে পিভি বাই হচ্ছে পি আপনি যাই দেন, সো এখানের মধ্যে জেটের মান যদি 1 হয় থাকে তাহলে এখান থেকে দেখতে পাবো হাইড্রোজেন আর হিলিয়াম যেটা আছে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর এটা হচ্ছে হিলিয়াম গ্যাস। তারপর এখান থেকে দেখতে পারবো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এরকম আমাদের অনেকগুলো গ্যাস থাকে এবং এইখানের মধ্যে অ্যামোনিয়া যে রয়েছে এই গ্যাসটার মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান থাকে। হাইড্রোজেন বন্ড বিদ্যমান থাকার কারণে এখানে সব থেকে বেশি কি দেখা যায়? বিচ্যুতি লক্ষ্য করা যায়, যার কারণে এটা হচ্ছে কিনা এটা দেখা যায়। এবং এখানে কেস দুইটা ঘটে থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন কারণে, আর একটা যার আণবিক ভর যত বেশি তার বিচ্যুতি তত কী হবে? বেশি হবে। সো ওই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে এটা দেখতে পাই। এবং হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের মধ্যে কী হয় থাকে যে এখানে ধনাত্মক বিচ্যুতি দেওয়া লক্ষ্য করা যায়, কারণ এদের আণবিক ভর অনেক কম হয় থাকে, যার কারণে এরা কী দেখে এদের ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি এখান থেকে লক্ষ্য করা যায় না। 14 নম্বর কোশ্চেন কী বলছে ভাই, যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য যে অবস্থায় সমীকরণ কত? অর্থাৎ অ্যাভাগা বক্ররেখা যে দেখার পর এখান থেকে ভ্যান ডার ওয়ালসের একটা সমীকরণ আছে। অর্থাৎ আদর্শ গ্যাসের মধ্যে আমাদের বেসিক্যালি যে স্বীকার্যগুলো দেওয়া হয়েছিল যে আসলে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এবং এখান থেকে আরেকটা কথা বলা হয়েছিল যে আসলে গ্যাসের আয়তন পাত্রের আয়তনে অতি নগণ্য, অর্থাৎ এখানে চাপজনিত ত্রুটি এবং আয়তনজনিত ত্রুটি দুটাই বেসিক্যালি লক্ষ্য করা গিয়েছিল। সেই সূত্রটাকে সংশোধন করে এখান থেকে অ্যাভোগাড্রো সূত্র একটা দিয়েছিল, সেটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস এন বি ইকুয়াল এন আর টি, এই সূত্র বেসিক্যালি দিয়েছিল। সো এই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে এখান থেকে 4 গ্রাম যে রয়েছে 4 গ্রাম কী করবো? হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে কি? এখান থেকে এন ইকুয়াল কী লেখা যাবে? যে 4 বাই হচ্ছে কি 2, তার মানে হচ্ছে 2। তাহলে পি প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে 2 এর ওপর হচ্ছে 4 এ বাই ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে আমি বলবো ভি মাইনাস 2b ইকুয়াল হচ্ছে 2RT, এরকমটা সমীকরণ আসবে। পি প্লাস 4 এ এই যে পি প্লাস 4a বাই হচ্ছে আর স্কোয়ার ভি মাইনাস এন বি বাই 2RT, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। সো এই যে দেখো আমরা এখান থেকে হচ্ছে সবগুলো প্রশ্ন এখান থেকে সুন্দর মতো দেখে ফেলাম, এবং আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন হচ্ছে এটা 15 নম্বর কোশ্চেন। কি বলছে আমাদের যে ভাই লুইস অ্যাসিড কোনটি? অর্থাৎ লুইস মতবাদ অনুযায়ী আমরা লুইস অ্যাসিড দেখব। লুইস অ্যাসিড হচ্ছে যাদের কি যাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা বিদ্যমান, তাদেরকে বলবো আমরা লুইস অ্যাসিড। যেমন আমি যদি দেখি এখান থেকে পানি যে রয়েছে, পানি এর ক্ষেত্রে দেখা যাবে অক্সিজেনের সর্ববহিস্থ শক্তি দুই জোড়া মুক্তজোড়া ইলেকট্রন আছে, অর্থাৎ এখানে নেওয়ার মতো জায়গা নেই। ফসফেনের ক্ষেত্রে PS3, অর্থাৎ ফসফরাসের সর্ববহিস্থ শক্তি স্তরে আরও এক জোড়া মুক্তজোড়া ইলেকট্রন বিদ্যমান থাকে, যার কারণে এখানে নেওয়ার মতো জায়গা নেই। অ্যালকাইল মানে কি? এরা হচ্ছে ইলেকট্রন ডোনার। অ্যালকাইল হচ্ছে কি? ইলেকট্রন ডোনার। বাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমরা লক্ষ্য করে থাকি সেক্ষেত্রে দেখা যাবে অ্যালুমিনিয়াম যে রয়েছে, অ্যালুমিনিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কটা? 3টা। সেখানে ক্লোরিন, এখানে একটা হচ্ছে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন যদি যুক্ত হয়ে থাকে তাহলে এখানে একটা করে দিচ্ছে, অর্থাৎ এখানে টোটালি 6টা ইলেকট্রন আছে। বাট এখানে আরও এক জোড়া মুক্তজোড়া ইলেকট্রন গ্রহণ করার মতো তার ফাঁকা জায়গা বিদ্যমান আছে, যার কারণে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা হবে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। সো দেখো আমরা কত সহজে এই চ্যাপ্টারে যা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের টপ নচ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা সুন্দর মতো আনসার করে ফেলেছি। সো একটু ভাইকে জানাও যে আজকের ক্লাসটা সবাই কেমন লাগলো সবার, এবং সবাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারলেন কিনা, এবং কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে সেটা ভাইকে জানান, এবং সবাই একটু ভাইকে জানাও যে আসলে আজকের ক্লাসটা সবার কেমন লাগছে, এবং কারো কোনো জিজ্ঞাসা থাকলে ভাইকে জানাতে পারেন। ওকে 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 তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।